আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ফৌজদারি কার্যবিধি আপনি ওই নম্বর লিঙ্কটা দিয়ে না, কোন নম্বর লিঙ্কটা দিবেন এখন? টু লিঙ্কটা, ওই যে আমি আরেকটা আমার ওই যে গভর্নমেন্ট থেকে যে আপনার এটা দিছি না, গভর্নমেন্ট নম্বর থেকে যে লিঙ্কটা, ওই লিঙ্কটা দেন, ওটা দিয়ে না, ওইটার মধ্যে জয়েন করতে পারতেছে না। ওটা কোন জায়গায় দেবো? সবগুলো তো হ্যাঁ। ফৌজদারি কার্যবিধি 1898 সালের 22 মার্চ প্রণীত একটা আইন মূলত, কিন্তু পরবর্তীতে এটা সংশোধনী 2025 হিসেবে অভিহিত হবে। সংশোধনী কত? 2025 হিসেবে অভিহিত হবে এবং দ্বিতীয় সংশোধনী। এবং এই ফৌজদারি কার্যবিধি আইনের উপর ভিত্তি করেই আমাদের যাবতীয় অন্য অন্য যে আইনগুলো আছে, এগুলো আমরা অগ্রসর হবো ইনশাল্লাহ। অতএব সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন হিসেবে আপনি মনে করবেন, এবং মনে করবেন না, সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন হিসেবে আপনার কাছে ফৌজদারি কার্যবিধি আইনটা। এই আইনে আমরা যত বেশি স্ট্রং হব, পরবর্তী আইনগুলোকে আমরা আরো ইনশাল্লাহ সহজে নিতে পারবো। এই জন্য ফৌজদারি কার্যবিধি আইনকে আপনি অন্যান্য আইনগুলোর একটা মেরুদণ্ড হিসেবে নিতে পারবেন, ধরতে পারেন। এটা একটা পদ্ধতিগত আইন। এটার ভিতরে পুলিশ অফিসার, আদালত বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, পাবলিক প্রসিকিউটর বলেন, অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্ট বিভাগ বলেন, যত বিভাগ আছে কার্যক্রম, তাদের পদ্ধতিগত কার্যক্রমগুলা এই ফৌজদারি কার্যবিধি আইন থেকে কি করেন? গ্রহণ করে দেখেন। আলম, আমার কথা কি ক্লিয়ার আছে? আলম, লাউড আছে কথা? সাইফুল ভাই, আমার কথা কি, ওই ডিভাইসটা একটু হালকা মানে থেমে যাচ্ছে মনে হয়। এমডি ইসমাইল হোসেন ফেনী ভাই, ফেনী, কথা কি লাউড আছে, ক্লিয়ার আছে? একটু হাত উঠান। ওকে, ধরে ফোন না। বাইদার আইডি ক্লিয়ার, আপনার আজকে আপনাকে নিয়ে বলবো। সব আইডি নিয়ে সবার সাথে বলবো। পরে এই সেম নাম্বারটা আমার ফোনের থেকে ডায়াল করেন। আচ্ছা, এই ফৌজদারি কার্যবিধি আইনের সর্বমোট অধ্যায় হলো 46টা, এবং ফৌজদারি কার্যবিধি আইনের তফসিল হলো প্রথম তফসিল বাতিল, পরে 5টা তফসিল। অর্থাৎ প্রথম তফসিল সহ টোটাল 5টা তফসিল আছে এই ফৌজদারি কার্যবিধি আইনে। এর ভিতরে আমাদের গুরুত্বপূর্ণ তফসিল হলো দ্বিতীয় তফসিল, যেটা আমরা প্রথম দিনই আলোচনা করছিলাম। অপরাধগুলাকে, দণ্ডবিধি আইনের অপরাধগুলাকে কয়টা ভাগে ভাগ করছে? 8টা ভাগে ভাগ করছে। একটা হলো অপরাধের যে ধারা, সেই ধারাটা, অপরাধের নাম, এই অপরাধটার জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে কিনা, এই অপরাধটার জন্য জামিনের ব্যবস্থা আছে কিনা, এই অপরাধীকে হাজির করার জন্য সমন গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হবে কিনা, এই অপরাধের জন্য মীমাংসার ব্যবস্থা আছে কিনা, এটা কোন আদালতে বিচার হবে, এবং হ্যাঁ, ওটা নাই, টুতে দেন। হ্যাঁ, কোন বিচার হবে এবং কি ধরনের শাস্তি প্রদান করা যায়, তাই না? আচ্ছা, আপনারা একটু যারা ওই ডিভাইসে জয়েন করছেন, ওই শরীফুল ইসলাম লেখা যে ডিভাইসটা আমি যে ক্লাস করতেছি, আপনারা একটু কষ্ট করে ভিডিওটা অন করে অফ করে অন করেন প্লিজ, কারণ আপনারা বিভিন্ন স্লাইডে ছড়াই গেছেন। তো তো ফার্স্ট স্লাইডটা আসলে অন্ধকার হয়ে গেছে। আপনারা একটু ভিডিওটা অফ করে অন করেন প্লিজ, তাহলে সবাই একটা স্লাইডে চলে আসবেন। হুম, আচ্ছা দেন, এটা আমার কাছে দেন। নো, নাম্বারটা একটু লেখেন। 01312 944973। ফোন দিয়ে নয়, ফোন দিয়ে দেখেন, পরে দেখতেছি। আচ্ছা, এই ফৌজদারি কার্যবিধি আইনের এক দ্বারা, এটা ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় সংশোধনী অধ্যাদেশ 2025 হিসেবে ব্যবহৃত হবে। ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় সংশোধনী অধ্যাদেশ কত? 2025 হিসেবে অভিহিত হবে। ধারা কত? 1। এরপর আমরা গত ক্লাসে পড়ছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের 4 ধারা, মাঝখানে কিছু ধারা আছে, বাতিল আছে। এইগুলা হচ্ছে আপনার পূর্বেকার ব্যবহৃত শব্দসমূহ, এগুলো আমাদের পড়ার প্রয়োজন নাই।
ফৌজদারি কার্যবিধি আইনের 4 ধারা ব্যাখ্যা বিশ্লেষণ বা সংজ্ঞাসমূহ, যে কথাগুলা আমরা টোটাল ফৌজদারি কার্যবিধি আইনের উপরে কি করব, নিয়ন্ত্রণ করব, এবং ফৌজদারি কার্যবিধি আইনের পাশাপাশি অন্যান্য যে আইনগুলো আছে সেই আইনগুলোতেও কি করব, আমরা এই জায়গাগুলো কি করব, নিয়ন্ত্রণ করব ইনশাল্লাহ। আমি যে কি করবো আজকে বুঝছেন, কথা শোনা যাচ্ছে না ক্লিয়ার, এরকম 2-3 জন মেসেজ দিচ্ছে তো। আর শুনেন তো। 4-1 ক হলো অ্যাডভোকেট, যে ব্যক্তি আইনানুগভাবে বাংলাদেশের যে কোনো আদালতে আইন ব্যবসা করতে পারে। আবার দিচ্ছে, বোঝা যাচ্ছে না কথা, ক্লিয়ার না। যে ব্যক্তি আইনানুগভাবে বাংলাদেশের যে কোনো আদালতে আইন ব্যবসা করতে পারে তাকে বলা হয় কি, অ্যাডভোকেট। তাকে কি বলা হয়, অ্যাডভোকেট বলা হয়। আমাদের এখানে ওয়াইফাই ডিভাইসটা বেশি নিয়ে নিছে, অনেকগুলো ডিভাইস। 4-1 ডাবল ক কি, অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের জন্য নিযুক্ত ব্যাক সাইড অ্যাটর্নি করছে জেনারেল। সবাই বলতেছে যে কথা শোনা যাচ্ছে। বাংলাদেশের জন্য নিযুক্ত অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা সহকারী অ্যাটর্নি জেনারেলকে বোঝাবে। 4-1 খ জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ, যে অপরাধের জন্য ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলে এবং প্রচলিত অন্যান্য আইনে জামিনের ব্যবস্থা আছে সেই সকল অপরাধকে বলা হবে জামিনযোগ্য অপরাধ। ফৌজদারি কার্যবিধি আইন এবং প্রচলিত আইনের বা 2য় তফসিলে বা প্রচলিত অন্য আইনে জামিনের ব্যবস্থা নাই সেই সকল অপরাধকে বলা হয় জামিনের অযোগ্য অপরাধ। এখন আপনারা অনেকে প্রশ্ন করছেন যে অভিযোগ, যে নালিশ করলে অভিযোগ বলা হয়, অভিযোগ করলে নালিশ হয়, এরকম একটা প্রশ্ন আসছে, আপনারা বলতেছেন এটা আসলে আইনগত কোনো ভিত্তি এরকম পাবেন না। 4-1 গতে যে অভিযোগটা, এই অভিযোগের জায়গাটা কিন্তু আসলে থানায় যে অভিযোগ এটা বোঝানো হয়েছে না। এই অভিযোগের ইংরেজি শব্দ হলো চার্জ, অর্থাৎ কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য আদালত যে চার্জ গঠন করে বিচার শুরু হওয়ার পূর্বে বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে সেই অভিযোগকে বোঝানো হয়েছে। বইয়ের ভাষায় হলো একাধিক দফা বা শিরোনাম সম্বলিত অভিযোগের অংশবিশেষ। তাহলে মূল কথা হলো এটাই, আপনারা এটাই নেবেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অপরাধের জন্য যদি চার্জ গঠন করা হয় এটার সারমর্মকে অভিযোগ বলা হয়। এটা একদম, এতে কোনো সন্দেহ নাই, ভাষ্যতে সেম এভাবে বলা আছে, আপনি এটা এইভাবে নেবেন এই কথাটা। আচ্ছা, অনেক কথায় আগে আমরা ভিন্নভাবে জানতাম, এই কথাগুলো একটু পরিবর্তন হবে। যেমন আমরা পড়াইছি ওই দিন ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 কি ইনকোয়ারি বা অনুসন্ধান পড়ছেন না, কত প্রবিধানের 613 বিধি। এখন ফৌজদারিতে এই অনুসন্ধান, অনেকে বলে যে ফৌজদারি 102 ধারা দেওয়া যাবে না, 103 ধারা দেওয়া যাবে না, পুলিশ প্রবিধানের 280 দেওয়া যাবে না। না, ফৌজদারি 102-3 ধারা, পিআরবির 280 বিধির যে অনুসন্ধান বা তল্লাশি, ওটা হলো ইনকোয়ারি না, ওটা হলো সার্চ। ওটা হলো কি, ওটা হলো সার্চ, তল্লাশির যে জায়গাটা, ওটা হলো কিসের জায়গা, ওটা হলো তল্লাশি সংক্রান্ত জায়গা। তাহলে তল্লাশি বা অনুসন্ধান কাছাকাছি শব্দ হলেও এই অনুসন্ধান 4-1 আর 613 বিধির যে অনুসন্ধান, এটা হলো কোন অনুসন্ধান, এটা হলো ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার কার্যক্রম শুরুর পূর্বে কোনো অপরাধের বিষয় সম্পর্কে ইনকোয়ারি বা অনুসন্ধান। আর পুলিশ প্রবিধানের 280 বিধির যে অনুসন্ধান হেডিংয়ে বলা আছে ওইটা কোন অনুসন্ধান, ওই অনুসন্ধান হলো ফৌজদারি কার্যবিধি আইনের 102-3 ধারার তল্লাশি, 165-66 ধারার তল্লাশি, গৃহ তল্লাশি ইত্যাদি সংক্রান্ত বিধান। অতএব আমাদের মানে একটা হচ্ছে যে আমরা 5-7 বছর আগে যে কথাগুলো পড়ছি যেভাবে বলছি এই কথাগুলো এখনো এইভাবেই যদি বলতে থাকি তাহলে অসুবিধা হবে। কারণ কেন, কারণ আইন ও বিধির ব্যবহারিক জ্ঞান প্রশ্নের উপরে লেখা থাকবে কি, পুস্তক সহ, পুস্তক ব্যতীত। এখন এই আইনের সাথে বিধির যে সম্পর্কটা এটা আপনাকে তৈরি করতে হবে। এখন একটা আইনের সাথে বিধি ব্যবহার করার সময় আপনাকে চিন্তা করতে হবে যে আসলে কি এটা কি আছে কিনা। আচ্ছা, এটা আপনাকে দেখতে হবে কিভাবে, যে এই জায়গাটা, যে আপনার ওই আমি যে ফৌজদারি কার্যবিধির যে আইনটা লিখবো এটার সাথে আমার ওই বিধির জায়গাটা কি আছে কিনা, মিল আছে কিনা। যেমন আমরা অনেকেই বলি যে ফৌজদারি কার্যবিধি 4-1 আমলযোগ্য অপরাধ, তাই না, কি বলি আমলযোগ্য অপরাধ। তাহলে আমলযোগ্য অপরাধের সাথে কি ফৌজদারি কার্যবিধির 154 দ্বারা দিব কিনা, অথবা 156 দ্বারা দিব কিনা। তাহলে 156 হলো আমলযোগ্য অপরাধের তদন্ত, আর আমলযোগ্য অপরাধের সংজ্ঞা হলো 4-1 তাহলে আপনি 156 এখানে কেন দিবেন, 156 হলো আমলযোগ্য অপরাধের তদন্ত, তাহলে 4-1 এর সাথে আপনার 156 দ্বারা দিতে হবে।
আমলযোগ্য অপরাধে মামলা হয় 154 ধারা দিতে হবে। আমলযোগ্য অপরাধে জিডি হয় 155 দিতে হবে। আমলযোগ্য অপরাধে সন্দেহ 157 দিতে হবে। আমলযোগ্য অপরাধের মামলায় চার্জশিট হয় 172 দিতে হবে। দুনিয়া লিখতে হবে আপনার। অতএব আপনাকে প্রাসঙ্গিক যে ধারার সাথে বিধিগুলো এগুলো আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? যে অনেক তো লিখি, সব কিছুই তো লিখলাম, কিন্তু নাম্বার কেন কম আসছে? আপনি কি লিখলে যেমন নাম্বার আসে, আবার আপনার লিখার উপর ভিত্তি করে নাম্বার কমেও। বলবে এটা কি লিখছে, এটা কিসের সাথে নিয়ে কিসে যুক্ত করছে, কথা বুঝেন নাই? এই বিষয়গুলো কিন্তু খুব লক্ষণীয়। অতএব ধারাবিধি ব্যবহার করার সময় আমাদেরকে খুব সচেতন যত্নবান হইতে হবে যে আমি যে দিচ্ছি এটা আসলে কি এটার সাথে আমার এটা রিলেটেড কিনা, সম্পর্ক আছে কিনা, এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনে আমাদের পদোন্নতি পরীক্ষার অনেকেই কিন্তু আমরা দ্বারা ব্যবহার করি, এক্সট্রা পেপারস নেই, অনেক ভালো পরীক্ষা দিয়ে দেখা যায় রেজাল্ট আসতেছে না। এটার অনেকগুলো কারণ আছে, এগুলো আমরা এখন বলার সময় না, আসলে আমরা পরবর্তী সময় যখন আপনাদের পরীক্ষা নেওয়া শুরু করব, প্রশ্ন পড়ানো শুরু করব, তখন এই ভুলগুলো থেকে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে বের হইতে পারবো। তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের গ্যাপটা কোথায়। একটা নির্দিষ্ট ক্যাটাগরি আছে যে এই ক্যাটাগরিতে লেখাটা উপস্থাপন করতে হবে, হোক হাতের লেখা খারাপ, কোনো অসুবিধা নাই। সিস্টেমটা আপনাকে জানতে হবে যে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হয়। তাহলে যে খাতা দেখবে আপনার খাতাটা যদি তার কাছে বিরক্তির কারণ হয়, আপনার এই খাতার ভিতরে নাম্বারের কখনো বরকত হবে না। আপনার খাতা দেখে সে খুশি হবে। হাতের লেখা খারাপ হতে পারে, হাতের লেখা খারাপ দিয়ে অনেক ভালো রেজাল্ট হয়। এই বছর 1 থেকে 10-এর ভিতরে আমাদের যে স্টুডেন্টগুলো আছে, সব তো আমার লেখা আমার কাছে আছে, আমি পরবর্তী আপনাদের দেখাবো। কারো ফার্স্ট ক্লাস হাতের লেখা না, কারো A1 ক্যাটাগরি হাতের লেখা কারো নেই। আমি বি ক্যাটাগরিতেও বলবো না তাদের। সি ক্যাটাগরির হাতের লেখাতে তারা প্রথম থেকে দশমের ভিতরে 9 জন সি ক্যাটাগরির হাতের লেখা দিয়েছে, আমি তাদের বলতেছি না, কিন্তু সিস্টেমটা তারা বুঝে গেছে যে কিভাবে লিখলে নাম্বার পাওয়া যায়, কি করতে হয় খাতার ভিতরে। অতএব হাতের লেখা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। হাতের লেখা ভালো হলে এটা প্লাস পয়েন্ট, ঠিক আছে, কিন্তু আপনার সঠিক জায়গাগুলো ঠিক নাই। এত সুন্দর হাতের লেখা দিয়ে কি করবেন যদি দ্বারাবিধির প্রয়োগে ব্যবহার করতে না পারেন? আপনাকে পরীক্ষার খাতায় ব্যাখ্যা ব্যবহার করতে হবে। এখন নোট গোনো, আর সবাই খালি নোট লিখতেছেন, কিসের নোট? সব কিছুতে কি নোট হয়? সাক্ষ্য প্রশ্ন আপনাকে ব্যাখ্যা লিখতে হবে, ব্যাখ্যার জায়গা আছে। দণ্ডবিধির প্রশ্নের ক্ষেত্রে উদাহরণ ব্যাখ্যা দিতে হবে, কথা বুঝেন নাই? অতএব এই ব্যাখ্যাগুলো আমরা কিভাবে জানবো? তাহলে এইগুলা আপনার ভালো রেজাল্ট করার চিন্তা ভাবনা থাকলে অটোমেটিকলি আপনি এগুলো নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। আমরা সেভাবে আলোচনা করব। 4-1-এর সাউন্ড ক্লিয়ার। এটা কিছু লোকের জন্য সমস্যা হচ্ছে, তাহলে তো সবারই হতো এরকমটা। আরে ঠিক না, আছে। ওইটা 50 জন দিছে কি? হুম। দেখি মেসেজ দিয়েছে। সাউন্ড ভালো বোঝা যায় না, সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড আসে না, সাউন্ডের সমস্যা, ক্লাসে সাউন্ড হচ্ছে, এতটুকু ঠিক। না, এটা প্রশ্নই আসে না। দেখেন শুধু গরমে এই একটা মেসেজ দিচ্ছে, শুধু সবাই একই message। এমন কেন হচ্ছে স্যার, আজকে এত সাউন্ড কম কেন? ভলিউম। তো ঠিক আছে তো, হুম। বলুন তো ঠিক আছে। হুম। ও বাবারে। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি 4-1-এর হলো রাষ্ট্রীয় করণিক প্রধান বিচারপতি কর্তৃক রাষ্ট্রীয় কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে মনোনীত ব্যক্তিকে রাষ্ট্রীয় করণিক বলা হবে। ফৌজদারি কার্যবিধি 4-1-এর আমলযোগ্য অপরাধ, যে অপরাধের জন্য পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে বা দ্বিতীয় তফসিলে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের দেখানো হয়েছে, তাদেরকে বলা হয় আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা। 4-1-এর যে অপরাধের জন্য পুলিশ অফিসার বা যে মামলার জন্য পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না বা তফসিলে গ্রেপ্তার অযোগ্য দেখানো হয়েছে, সেই সকল অপরাধগুলোকে বলা হয় আমলের অযোগ্য অপরাধ বা আমলের অযোগ্য কি মামলা। 4-1-টা হলো ইনকোয়ারি বা অনুসন্ধান, অর্থাৎ বিচার কার্যক্রমের পূর্বে, হ্যাঁ, ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত যে কার্যক্রম, কিসের বিচারের উদ্দেশ্যে যে পরিচালিত কার্যক্রম, সেই কার্যক্রমকে বলা হয় ইনকোয়ারি বা অনুসন্ধান। 4-1-ট এটার সাথে আমরা ব্যবহার করব পুলিশ প্রবিধানের 613 বিধি। 4-1-ঠ হলো তদন্ত, অর্থাৎ সাক্ষ্য প্রমাণ সংগ্রহের লক্ষ্যে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি বা পুলিশ অফিসার, তবে ম্যাজিস্ট্রেট নয়, যে কার্যক্রম পরিচালনা করেন সেটাকে কি বলা হয়? তদন্ত বলা হয়। তাহলে তদন্ত কাকে বলে? সাক্ষ্য প্রমাণ সংগ্রহের লক্ষ্যে পরিচালিত কার্যক্রম। এরপর আমরা তদন্তের উপাদান পড়ব, তদন্তের উদ্দেশ্য পড়ব, তদন্তের ভিত্তি পড়ব, তাই না? মানে তদন্তের ভিত্তি কি,
তদন্তের বিষয়বস্তু কি, তদন্তের উদ্দেশ্য কি। তদন্তের উদ্দেশ্যের ভিতরে প্রথম কথা হলো কোনো অপরাধ সংগঠিত হলো কিনা। যদি আমরা তদন্ত নির্দেশিকার দিকে যাই, তাহলে তদন্তের সর্বপ্রধান উদ্দেশ্য কি, যে আসলে কোনো অপরাধ সংগঠিত হলো কিনা। 2 নম্বর উপাদান কি, উদ্দেশ্য কি, যে অপরাধ যদি সংগঠিত হয়ে থাকে কে প্রকৃত অপরাধী। 3 নম্বর তদন্তের উদ্দেশ্য কি, যদি অপরাধ সংগঠিত হয়ে থাকে কে ভিকটিম বা কে ক্ষতিগ্রস্ত। এরপরে আপনি অনেক কথা লিখতে পারবেন। অতএব প্রথম কথাগুলো হইতে হবে আপনার কি, একদম মানে বুলেট পয়েন্ট হইতে হবে। সবাই লিখবে। আপনি মনে করেন না যে খালি দেখবে দ্বারা দেখে আর টিক চিহ্ন দিবে, এরকম না। সারা বাংলাদেশে অল্প সংখ্যক পরীক্ষার্থী, অনেক সময় নিয়ে খাতা দেখা হয়। অতএব আপনাকে ভালো কিছুই করতে হবে খাতার ভিতরে। হ্যাঁ, ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 তাহলে অনুসন্ধান তদন্ত দুইটা সংজ্ঞার ক্ষেত্রে আমরা কি লিখবো, প্রবিধান মনে আছে? অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে পিআরবি কি লিখবো? 613 বিধি লিখবো। কত বিধি? 613 বিধি। 4-1 ডতে হলো কি, বিচার বিভাগীয় কার্যক্রম। কি কার্যক্রম? বিচার বিভাগীয় কার্যক্রম বা ট্রায়াল, যেখানে শপথ গ্রহণ পূর্বক কার্যক্রম বা ব্যবস্থা গ্রহণ করা হয়। ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 মধ্যাহ্ন হলো অপরাধ যে কাজ করলে শাস্তির বিধান আছে, অথবা আইনে যে কাজ করতে বলা আছে সেই কাজ না করা। যে কাজ করতে না করা আছে, নিষেধ করা আছে, সেটা করাকে বলা হয় অপরাধ, দণ্ডবিধি আইনের 40 ধারা। 4-1 তো হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অর্থাৎ তিনি থানার যে প্রধান দায়িত্ব পালন করবেন তিনি, অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতি বা অসুস্থতার কারণে কনস্টেবল পদের উপরে এবং উনার পদের নিচে যারা দায়িত্ব পালন করবেন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কি হবেন, অভিহিত হবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 তো পুলিশ প্রবিধানে কত বিধি? 201 বিধি। কত? 201 দিতে হবে। 4-1 তো এর সাথে কত দিতে হবে? 201 বিধি আপনাকে ব্যবহার করতে হবে। আপনার কি কি আছে, টাটা আছে? তাহলে ওয়াইফাই বন্ধ করে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। এটা বন্ধ করে দিছি। সবার একই মেসেজ, না হলেও ফোন থেকে শুরু করে মেসেজ একই। হতে পারে, নেটওয়ার্ক সমস্যা থাকতে পারে। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা হলো 4-1 কত? থানা। সরকার ঘোষিত নির্দিষ্ট স্থানকেই থানা বলা হয়। 4-1 দন্তান্ন পাবলিক প্রসিকিউটর। ফৌজদারি কার্যবিধি আইনের 492 ধারার অধীনে নিয়োজিত ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর বলা হয়। কি বলা হয়? পাবলিক প্রসিকিউটর বা সরকারি উকিল বলা হয়। আমাদের 4 ধারা পর্যন্ত গত ক্লাসে আলোচনা ছিল। এখানে ফৌজদারি কার্যবিধি 4-1 ক থেকে ব পর্যন্ত 25টা 26টা ব্যাখ্যা আছে। এর ভিতর আমরা যেগুলো পড়ছি এগুলা, তাহলে এক নজরে 4-1 ক অ্যাডভোকেট, 4-1 ডাবল ক এটর্নি জেনারেল, খ জামিনযোগ্য অপরাধ, জামিন অযোগ্য অপরাধ, গ অভিযোগ, ঙ রাষ্ট্রীয় করণিক, চ আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা, ঢ আমলের অযোগ্য অপরাধ, আমলের অযোগ্য মামলা, ট ইনকোয়ারি বা অনুসন্ধান, ঠ তদন্ত বা ইনভেস্টিগেশন। মধ্যাহ্ন হলো অপরাধ, ডতে হলো বিচার বিভাগীয় কার্যক্রম, ততে হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ধতে হলো থানা, দন্তান্নতে হলো পাবলিক প্রসিকিউটর। এই কথাগুলো টোটাল ফৌজদারি কার্যবিধি আইন সহ অন্য অন্য যে আইনগুলো আমরা ইনশাল্লাহ পড়বো, এই আইনগুলোতে আমরা এই কথাগুলো বারবার শুনবো। তাহলে এখানে সংজ্ঞাগুলো কি বুঝছেন? হ্যাঁ। আর একটা হলো অভিযোগ নালিশ রয়ে গেল। 4-1 গো অভিযোগ, বর্গীয় জ নালিশ। নালিশ কি? কোনো জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মৌখিক অথবা লিখিতভাবে, জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মৌখিক অথবা লিখিতভাবে যে অভিযোগ করা হয় তাকে বলা হয় নালিশ। তাকে কি বলা হয়? নালিশ বলা হয়। 4-1 বর্গীয় জ। আচ্ছা, প্রাথমিক ক্লাস মানে আমি এমন ভাবেই আলোচনাগুলো করতেছি মনে হচ্ছে আপনি কিছু জানেন না, এটা বারবার বলতেছি। কিন্তু যখন আমাদের গতি শুরু হবে তখন কিন্তু আমরা দৌড়াইতে দৌড়াইতে যাব। কিন্তু প্রথম যদি দৌড় শুরু করি তাহলে কিন্তু বিপদ আছে, তাই না? ফৌজদারি কার্যবিধি আইন, দণ্ডবিধি আইন, সাক্ষ্য আইন, এগুলো আমরা অধ্যায় ভিত্তিক পড়বো। কি পড়বো? অধ্যায় ভিত্তিক পড়বো। আমরা এখনো ফৌজদারি কার্যবিধির প্রারম্ভিক বা সূচনা প্রথম অধ্যায়ে আছি। 5 ধারা, কত ধারা? 5 ধারা পর্যন্ত। ফৌজদারি কার্যবিধি আইনের 46টা অধ্যায়। তাহলে প্রথম অধ্যায় হলো ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম অধ্যায় হলো কি, প্রারম্ভিক বা প্রাথমিক আলোচনা। 5 ধারা। ফৌজদারি কার্যবিধি 5-1 বলতেছে দণ্ডবিধি আইন এর যত অপরাধ, এই সকল অপরাধের অনুসন্ধান কার্যক্রম, তদন্ত কার্যক্রম,
বিচার কার্যক্রম এবং অন্যান্য কার্যক্রম ফৌজদারি কার্যবিধানের বিধানেই পরিচালিত হবে। ধারা হলো 5-1। 5-এর কত? 1 ধারা। তাহলে দেখেন, আগের পড়াটা পরের দ্বারাই কিভাবে কাজে লাগবে, আগের ক্লাসটা পরবর্তীতে গিয়ে কিভাবে কাজে লাগবে আপনি একটু বোঝার চেষ্টা করেন। তাহলে অনুসন্ধান কার্যক্রম, তদন্ত কার্যক্রম, বিচার কার্যক্রম, এই সংখ্যাগুলো আমরা কত দ্বারাই পড়ে আসছি? 4 দ্বারাই। তাহলে 5 ধারাতেই বলতেছে যে দণ্ডবিধি আইনের যত অপরাধ, দণ্ডবিধির কয়েকটা অপরাধের নাম বলেন, একটা অপরাধের নাম বলেন সবাই। দণ্ডবিধি আইনের 1860 সালের 45 নাম্বার আইন, 1 থেকে 511টা ধারা আছে, যে কোনো একটা অপরাধের নাম সবাই বলেন। যেমন রাষ্ট্রদ্রোহ, চুরি, ডাকাতি, দস্যুতা, অনিষ্ট, প্রতারণা, বেআইনি সমাবেশ, মারামারি, তাই না, খুন, অপরাধজনক ও অনধিকার প্রবেশ, মানহানি, বল প্রয়োগ, ভীতি প্রদর্শন, এই সবগুলো কোন আইনের অপরাধ? 1 মিনিট ভাই, আসসালামু আলাইকুম। না না ভাই, আপনি আসলে আপনার লুক ভালো না, বুঝছেন, খুব খারাপ কাজ করলেন এটা আপনি। আপনি ওই আইডি থেকে আমার আইডিতে আপনি এটা কার নাম লিখে রাখছেন? এটা আপনি আপনি দেখছেন কার নাম লিখে রাখছেন এটা? তাহলে এই না, আপনি 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 এই নামটা যে লিখে রাখছেন, তাহলে আমি ক্লাস নিব কিভাবে বলেন তো? আইডিতে আপনি অন্যজনের নাম কেন লিখে রাখলেন? তা আমার জানা না যে আমার 8:30 থেকে ক্লাস আছে, আপনি আমার জুমাইডে আরেকজনকে দিয়ে রাখছেন। এই নামটা চেঞ্জ করেন দ্রুত ভাই। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের কি বলতেছিলাম? তাহলে অনুসন্ধানের সংজ্ঞা, তদন্তের সংজ্ঞা, বিচারের সংজ্ঞা কত দ্বারাই? 4 দ্বারাই আছে না? এখন 5 দ্বারাই শিখে এই শব্দটি পাইছেন? অনুসন্ধান, তদন্ত, বিচার, এই শব্দগুলো পাইছেন কিনা? ঠিক একইভাবে আগের ক্লাসটা পরের ক্লাসে কাজে লাগবে, আগের ধারাগুলা পরবর্তীতে গিয়ে কাজে লাগবে। অতএব আপনাকে, হ্যাঁ, যদি আপনার এই পরবর্তী সময় গিয়ে যদি আপনার পূর্বের ক্লাসটা যদি ভালোভাবে প্রপারলি নিতে না পারেন, তাহলে পরবর্তী সময় গিয়ে আপনাকে কি হবে? পরবর্তী সময় গিয়ে আপনার, এটা যে লিঙ্কটা আমি কপি করে আপনাকে দিচ্ছি, হ্যাঁ। ও সরি, প্লিজ জাস্ট মিনিট, আমি 30 সেকেন্ড সময় চেয়ে নিলাম, প্লিজ। এটার নাম কি দেওয়া আছে দেখি? হ্যাঁ, তো আমি লিঙ্কটা দিয়ে রাখতেছি, যদি প্রয়োজন হয়। আরেকটা লিঙ্ক দিন দিন দিন, হচ্ছে না, পারতেছে না। এখনই দিয়ে না, দেখি না আসে তো, লোকজন আছে তো। না না না, দেন দেন না, দেন, ওটি করতে হচ্ছে না, হ্যাঁ, ওটা পারতেছে না। আচ্ছা দেন, ঠিক আছে, তাহলে আমি এটা দিতে লাইন করলাম। গেলেই হবে, দেখি দাদা। ওভার দিয়ে আছে শুধু, একবার একটা ছবি দিয়ে একটা। একটু প্লিজ, একটু। মানুষ কতটা দুষ্ট হতে পারে, হ্যাঁ। টাকার জন্য সবকিছু করে।
এটা কিভাবে সম্ভব হবে? দিয়ে দিছেন? একটাই দিছি, কোনটায় দিছেন? সব করে দিচ্ছি স্যার, দুইটা এমার্জেন্সি না বুঝতে পারছে যে আপনি কি সিট নেবেন, অলরেডি মনে করছে যে আমি থেকে তুমি লালু বলে বুঝতে পারছেন না? করছি। কতক্ষণ আছে? রিনিউয়াল রিকোয়েস্ট 996 97, কত তো ঠিকই আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। হুম। আচ্ছা, যা বলতেছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের তাহলে পাস, সরি, দণ্ডবিধি আইনের অপরাধ, কি অপরাধ? চুরি, ডাকাতি, দস্যুতা, অনিষ্ট, অপরাধজনক, অনধিকার প্রভেদ যা আছে ইত্যাদি। আপনারা এই ডিভাইসে যারা ভর্তি হয়েছেন নাম চেঞ্জ দেখবেন। এটা আমার ডিভাইসটা আরেকজন দিয়ে দিছিল, ওই জন্য একটু এরকম হয়েছে, ক্ষমা করবেন, নাম আমি চেঞ্জ করে দিচ্ছি পরে। আচ্ছা, মানে আমাদের এই জুমের আইডি গুলো হচ্ছে কি, এটা মানে যাদের কাছ থেকে আমরা নেই, ওরা বিভিন্ন জায়গায় এগুলা কেনা বেচা করে, বুঝছেন, এই প্রবলেমটা হয় আর কি। এই জন্য এই আইডিতে যারা জয়েন করছেন, নাম থেকে কেউ বিব্রত হবেন না। ওকে, তাহলে আমরা বলতেছিলাম পাঁচ, দণ্ডবিধি আইনের অপরাধের অনুসন্ধান, তদন্ত, বিচার কোন আইনের অধীনে পরিচালিত হবে? ফৌজদারি কার্যবিধি। এখন বাংলাদেশে কি শুধু দণ্ডবিধি আইন আছে না আরো আইন আছে? আর অন্যান্য আইন আছে। তাহলে অন্যান্য যে অপরাধ আছে, নারী, শিশু, মাদকদ্রব্য, সাইবার, অস্ত্র আইন, জুয়া আইন, যাই বলেন, ওইগুলো অপরাধের অনুসন্ধান, তদন্ত, বিচার কোন আইনে হবে? ওগুলাও ফৌজদারি কার্যবিধি আইনে হবে, যদি ওই নির্দিষ্ট আইনে অনুসন্ধান, তদন্ত এবং বিচারে সুস্পষ্ট কোনো বিধান দেয়া না থাকে। বুঝছেন? তাহলে ফৌজদারি কার্যবিধির পাঁচ ধারার অংশ কি? পাঁচ ধারার আলোচনা অংশ কি? যে ফৌজদারি কার্যবিধি আইনের পাঁচ ধারায় নিম্নের কোনটা সঠিক? ফৌজদারি কার্যবিধির অনুসন্ধান, তদন্ত, বিচার পরিচালিত হবে ক, খতে হলো দণ্ডবিধি আইনের অপরাধের অনুসন্ধান, তদন্ত, বিচার পরিচালিত হবে, গতে হলো অন্যান্য আইনের অপরাধের অনুসন্ধান, তদন্ত, বিচার পরিচালিত হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 4 নাম্বার বা ঘ, অর্থাৎ দণ্ডবিধি আইন এবং অন্যান্য যত আইন আছে এই আইনগুলোর অপরাধের অনুসন্ধান, তদন্ত এবং বিচার ফৌজদারি কার্যবিধি আইনের অধীনে কি হবে? পরিচালিত হবে। ধারা কত? 5 ধারা। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 5 ধারা নিম্নের কোনটা সঠিক? দণ্ডবিধি এবং অন্যান্য আইনের অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হবে, দণ্ডবিধি এবং অন্যান্য আইনের তদন্ত কার্যক্রম পরিচালিত হবে, দণ্ডবিধি এবং অন্যান্য আইনের বিচার কার্যক্রম পরিচালিত হবে, নাকি সবকটাই সঠিক? সবকটাই সঠিক। কিভাবে পরিচালিত হবে? ফৌজদারি কার্যবিধি আইনের নিয়মে। কোন নিয়মে? ফৌজদারি কার্যবিধি আইনের নিয়মে। ধারা কত? ধারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 5 ধারা। এই ছিল আমাদের প্রথম অধ্যায়। ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় অধ্যায়, ফৌজদারি অফিস বা ফৌজদারি আদালতের গঠন সম্পর্কিত অধ্যায়। কি গঠন? এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 6 ধারা। কত ধারা? ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় অধ্যায়ের দ্বারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হলো এই আইনের কত ধারা? 6 ধারা। তাহলে আমরা পড়বো এই অধ্যায়ে ফৌজদারি কার্যবিধি আইনের কি সম্পর্কিত? গঠন সম্পর্কিত। এরপরে পড়বো তৃতীয় অধ্যায়, ফৌজদারি আদালতের ক্ষমতা সম্পর্কিত। তৃতীয় অধ্যায় আমাদের এখন না পড়লেও চলবে, আমরা পরবর্তী সময় প্রশ্নমুখে 1-2টা প্রশ্ন পড়ে দিব। দ্বিতীয় অধ্যায়ের ভিতরে আমাদের কিছু ধারা পড়তে হয়, এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 6 ধারা। যেমন ফৌজদারি কার্যবিধির 4 ধারা গুরুত্বপূর্ণ। কিসের জন্য? ফৌজদারি কার্যবিধি আইনের 4 ধারায় আপনি যেমন অনুসন্ধান, তদন্ত বলেন, তারপরে কি বলেন, জামিনযোগ্য অপরাধ, আমলযোগ্য অপরাধ, এই শব্দগুলো যেমন টোটাল আইনগুলোতে পাবেন, ঠিক একইভাবে 6 ধারার এই কথাগুলো যদি আজকে আপনি বুঝতে পারেন, এটা আপনার পুলিশের পদোন্নতি পরীক্ষা, আপনার বাস্তবিক জীবন, আপনার পুলিশিং করা, আপনার প্রত্যেকটা ক্ষেত্রে যতদিন আপনি আইন পড়বেন ততদিন এই শব্দগুলা আপনি বারবার শুনতে থাকবেন। যদি ফৌজদারি কার্যবিধির 6 ধারা ক্লিয়ার করতে না পারেন, তাহলে আপনি মাদকদ্রব্য আইনের 48 ধারাতে গিয়েও বিপদে পড়বেন,
এবং অনেকগুলো আইন বলতে পারবো, ধারা বলতে পারবো, যেগুলো দিয়ে আপনি বিপদে পড়বেন, মানে আপনি বুঝবেন না কোনটা কখন ম্যাজিস্ট্রেট। যেমন আমি যদি এখন বলি নির্বাহী ম্যাজিস্ট্রেট, এটা বুঝতে একটু কষ্ট হবে। যদি বলি বিচারিক ম্যাজিস্ট্রেট, বলবেন এটা আবার কোন ম্যাজিস্ট্রেট। যদি বলা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বলবেন এটা আবার কি। যদি বলি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আবার যদি বলি মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, আবার যদি বলি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আবার যদি বলি আপনার তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আবার যদি বলা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাহলে ম্যাজিস্ট্রেটের কোনো অভাব নাই। এই জন্য এই ম্যাজিস্ট্রেটগুলো সম্পর্কে আমাদের ভালো জানতে হলে কি করতে হবে, এই 6 ধারাটা ভালো বুঝতে হবে। আপনি যেমন পুলিশের এই পদোন্নতি পরীক্ষায় ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল, আপনার এইগুলো যতবার শুনবেন, পুলিশ সুপার যতবার শুনবেন, তার চাইতে 3 গুণ বেশি শুনবেন এই ম্যাজিস্ট্রেট সম্পর্কে। কে সম্পর্কে? এই ম্যাজিস্ট্রেটের আলোচনা। অতএব আপনি যদি ম্যাজিস্ট্রেট সম্পর্কে ভালো ধারণা নিতে না পারেন, তাহলে পরবর্তী সময়ে গিয়ে আপনার জন্য বারবার কিন্তু কষ্ট হবে যে এটা কোন ম্যাজিস্ট্রেট, আবার এই কথাটা হঠাৎ করে এখানে কেন আসলো। তাহলে বাংলাদেশে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের যে সংহতি বা জড়িত ব্যতীত বাংলাদেশে 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে। বাংলাদেশের সর্বোচ্চ যে জায়গাটা, এটা হলো সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের 2টা ভাগ। কয়টা ভাগ? 2টা। একটা হলো কি হাইকোর্ট বিভাগ, একটা হলো আপিল বিভাগ। তাহলে এই কথাটা বাদে বোঝার চেষ্টা করেন। আমি একটু গভীরে বলার চেষ্টা করব, পরে আপনাকে একটা সংক্ষিপ্ত রূপ দিব, আপনি এই জায়গাটা শুধু মনে রাখার চেষ্টা করবেন। আপনি মাথায় কোনো বোঝা চাপাবেন না যেটা আমার জন্য একবার বোঝা, এরকম না। প্রত্যেকটা জায়গার কি আছে, সহজ রূপ আছে। যারা আইনটাকে সহজ করে নেওয়ার চেষ্টা করে, রেকর্ডের জন্য আপনারা রিকোয়েস্ট দিয়েন না, আমি রেকর্ড দিচ্ছি প্লিজ, আমার ডিভাইসে রেকর্ড হচ্ছে, আপনারা রেকর্ড নিয়ে চিন্তা করবেন না। আচ্ছা, তাহলে আমি কি বলতেছিলাম, যে প্রত্যেকটা দ্বারা কিন্তু গভীরভাবে আলোচনা আছে। আমরা গভীরভাবেই পড়বো, কিন্তু নেওয়ার সময় এটার মূল পয়েন্টগুলো শুধু নিয়ে নিব। যারা আইনটাকে সংক্ষেপে পড়ার চেষ্টা করতে পারবেন, মূল বইয়ের আলোকে সংক্ষেপে, তার আইন সম্পর্কে অনেক দূর যেতে পারবেন। আর যদি মনে করেন মূল বই পড়তেছি মানে একবারে দাড়ি কমা সহ মুখস্থ করে ফেলবো, তাহলে কিন্তু বিরক্তির কারণ হবে। আর কিছুদিন পরে আপনার পড়তে ভালো লাগবে না, বলবে এত পড়া। তাহলে সুপ্রিম কোর্ট তো আছেই। সুপ্রিম কোর্টের ভাগ কয়টা? 2টা। একটা কি হাইকোর্ট বিভাগ, আর একটা হলো আপিল বিভাগ। সিনিয়র কোনটা বলতে পারবেন? সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের ভিতরে বড় কোনটা? আপিল বিভাগ, আপিলের ডিভিশন যেটা, এটা হলো সিনিয়র। যেমন এই যে দেখছেন কিছুদিন আগে আবার নতুন বিচারপতি হইলো, কোন বিভাগের? আপিল বিভাগের বিচারপতি। অর্থাৎ বাংলাদেশের প্রধান বিচারপতিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপিলের ডিভিশন থেকে নেওয়া হয়। যাই হোক, ওইটা আমাদের আলোচনার বিষয় না। আমাদের প্রেক্ষাপট হলো ফৌজদারি আদালতের কি, ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। তাহলে বলেন বাংলাদেশে কয় ধরনের ফৌজদারি আদালত থাকবে? বলেন 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হলো দায়রা আদালত, আর একটা হলো ম্যাজিস্ট্রেট আদালত। একটা হলো কি, একটা হলো দায়রা আদালত, আর একটা হলো ম্যাজিস্ট্রেট আদালত। আচ্ছা, তাহলে দায়রা আদালত পাইলাম, দায়রা ম্যাজিস্ট্রেট আদালত পাইলাম। আর ম্যাজিস্ট্রেট থাকবে কয় শ্রেণীর? 2 শ্রেণীর। ম্যাজিস্ট্রেট থাকবে কয় শ্রেণীর? 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবে। একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট, যেটাকে ইংরেজিতে বলা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কি বলা হয়? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আরেকটাকে বলা হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট, যেটাকে বলা হবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। কি ম্যাজিস্ট্রেট? এক্সিকিউটিভ। তাহলে আদালত 2 ধরনের। কি কি? এখানে আপনার উপধারা ব্যাক করার দরকার নেই, যে 6-1, 2, 3, আবার ব্যাখ্যা ওইভাবে দেওয়ার দরকার নেই, ডিরেক্ট 6 দ্বারা। তাহলে ফৌজদারিতে কয় ধরনের আদালত থাকবে? 2 ধরনের আদালত, দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। এগুলোর পরে আলোচনা আছে যে ম্যাজিস্ট্রেট আদালতে যে কিভাবে বিচার হয়, এই সম্পর্কে আলোচনা আছে ফৌজদারি কার্যবিধি আইনের 20 নম্বর অধ্যায়। ফৌজদারি কার্যবিধির 241-এর ক থেকে ফৌজদারি কার্যবিধি আইনের 250 পর্যন্ত বলা আছে ম্যাজিস্ট্রেট আদালতে কিভাবে বিচার হবে। এরপরে দায়রা আদালত, দায়রা আদালতে কিভাবে বিচার কার্যক্রম হয় এই সম্পর্কে ফৌজদারি কার্যবিধি আইনের 23 নম্বর অধ্যায় 265 ক থেকে 265 পর্যন্ত বলা আছে যে দায়রা আদালতে কিভাবে বিচার হবে। এটা আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। এটা আমাদের ক্লাসের অন্তর্ভুক্ত থাকবে এই জায়গাগুলো। কারণ ওইখানে গিয়ে আপনি পড়বেন, কি পড়বেন? পড়বেন হচ্ছে গিয়ে আপনার ওই অধ্যায়, 2টা অধ্যায়কে আপনাকে বুঝতে হবে। কি বুঝতে হবে? যে আপনার খালাস এবং মানে এই মামলার কার্যক্রমের ভিতরে অব্যাহতি এবং খালাসের পার্থক্য কি, ওইটা পড়তে, ওইগুলো বুঝতে হলে আপনি ওই অধ্যায়ে যাইতে হবে। তারপরে আর্গুমেন্ট বা আপনার কি বলে আইনগত প্রশ্নের অবতারণা,
বা যুক্তিতর্ক এই বিষয়গুলো বলতে কি বোঝানো হয়, এগুলো সব ওই অধ্যায়গুলো থেকে আপনাকে কি করতে হবে, বুঝতে হবে। পাবলিক প্রসিকিউটর কিভাবে মামলা পরিচালনা করবেন দায়রা আদালতে, ম্যাজিস্ট্রেট আদালতে কারা মামলা লড়বেন, ওগুলো আমরা পরে গিয়ে জানবো। তাহলে 6 ধারার আলোচনা। ফৌজদারিতে কয় ধরনের আদালত থাকবে? বলেন 2 ধরনের, সবাই বলেন। দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট কয় শ্রেণীর? 2 শ্রেণীর। নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট, বা বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন বিচার, এটা আপনাকে পড়তেই হবে, এটা বাধ্যতামূলক। এটা ফৌজদারি কার্যবিধির অন্যতম গুরুত্বপূর্ণ ধারা। এটা আপনাকে পড়তেই হবে, বুঝতে হবে এই কথাগুলো। এখন বিচারিক ম্যাজিস্ট্রেট আবার কয় শ্রেণীর হবে? বিচারিক ম্যাজিস্ট্রেট হবে 4 শ্রেণীর। কয় শ্রেণীর? 4 শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে। কি বিচারিক ম্যাজিস্ট্রেট? 1 নম্বরে বলেন মুখ্য বিচারিক, 2 নম্বরে বলেন প্রথম শ্রেণীর বিচারিক, 3 নম্বরে বলেন দ্বিতীয় শ্রেণীর বিচারিক, 4 নম্বরে বলেন তৃতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট। বুঝছেন? তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহজ না পড়া? এর প্রথমের আগে একটা আছে, এটা কি? মুখ্য মানে চিফ, মানে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট। তাহলে আমি প্রশ্ন করে আপনার উত্তর দেন। আমরা ফৌজদারি কার্যবিধি কত নম্বর অধ্যায় পড়তেছি? 2য় অধ্যায়। আলোচনার বিষয়বস্তু কি? ফৌজদারি আদালতের গঠন বা ফৌজদারি অফিসের গঠন সম্পর্কিত। ফৌজদারি আদালতে, বাংলাদেশে ফৌজদারিতে কয় শ্রেণীর আদালত থাকবে? বলেন 2 ধরনের আদালত। কয় ধরনের? 2 ধরনের। কি কি? দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। এই দুইটার ভিতরে বড় কোনটা বলেন তো? দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত, এই দুইটার ভিতরে বড় কোনটা? বড় হলো দায়রা আদালত। বড় কোনটা? দায়রা আদালত। আর একটা কি? ম্যাজিস্ট্রেট আদালত। আচ্ছা, এখন ম্যাজিস্ট্রেট কয় শ্রেণীর হবে? বলেন 2 শ্রেণীর। কি কি? বিচারিক ম্যাজিস্ট্রেট, যেটাকে ইংরেজিতে বলা হয় কি? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আজকে পড়বো আমরা এই সম্পর্কে। আর একটা কি ম্যাজিস্ট্রেট? নির্বাহী ম্যাজিস্ট্রেট, যেটাকে বলা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এখন 4 ভাগে যে ভাগ করছে, এটা কোন ম্যাজিস্ট্রেট? নির্বাহী ম্যাজিস্ট্রেট নাকি বিচারিক ম্যাজিস্ট্রেট? 4টা ভাগে যে ভাগ, এটা কোন ম্যাজিস্ট্রেট বলেন? বিচারিক ম্যাজিস্ট্রেট। তাহলে 4টে ভাগের ভিতরে লাস্টের 3টা ভাগ কি? 1 নম্বর বিচারিক, 2 নম্বর বিচারিক, 3 নম্বর বিচারিক, নাকি? প্রথম শ্রেণীর বিচারিক, দ্বিতীয় শ্রেণীর বিচারিক, তৃতীয় শ্রেণীর বিচারিক। তাহলে প্রথমের উপরে যদি আপনি আরেকটা বসান, এটার নাম কি? মুখ্য বিচারিক। কি বিচারিক? মুখ্য বিচারিক। এখন এইখানে আপনাকে আরেকটু ধারণা নিতে হবে যে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট যদি মহানগর এলাকার বাহিরে থাকে, তবে তাকে আমরা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বলবো। আর যদি মুখ্য বিচারিক মহানগর এলাকায় চলে আসে, তাহলে ওনার নাম হবে কি জানেন? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। অর্থাৎ মুখ্য মহানগর বিচারিক ম্যাজিস্ট্রেট। মানে কি? মহানগর এলাকার জন্য মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কি পদে নাকি পার্থক্যটা নামে? নামে পার্থক্য। যেমন আপনি যদি পুলিশ সুপার হন, জেলায় পুলিশ সুপার বলবে। মহানগর এলাকায় আসলে আপনাকে কি বলা হবে? ডিসি বলা হবে। আবার যদি SBCID তে চাকরি করেন, আপনাকে কি বলা হবে? SS বলা হবে। আবার যদি আপনি র্যাবে চলে যান পুলিশ সুপার হিসেবে, তাহলে হয়তো আপনাকে CO বলা হবে। আবার যদি পুলিশ হেডকোয়ার্টারে চলে যান, তাহলে আপনাকে AIG বলা হবে। পদ কিন্তু পুলিশ সুপার, কিন্তু নাম কি? ভিন্ন। ঠিক একইভাবে বিচারিক ম্যাজিস্ট্রেট যিনি মুখ্য, ঢাকার মহানগর এলাকার বাহিরে থাকলে তার নাম হবে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট। আর তিনি যদি মহানগর এলাকায় চলে আসেন, তাহলে তার আগে একটা শব্দ বসাবেন। এটা কি? কি বসাবেন? জেলায় শুধু মুখ্য বিচারিক চালায় দেন, এর আগে মহানগরে চলে আসছে, নাম কি দিবেন? চিফ, মানে মুখ্য, ঠিক আছে, কোথায়? মেট্রোপলিটন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। অর্থাৎ মহানগর এলাকার ভিতরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের ভিতরে যিনি সবার উপরে, তাকে বলা হয় কি? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বা আপনার কি বলা হবে? এখানে একটা হলো চিফ মেট্রোপলিটন, আর একটা হলো কি? CJM বলা হয় কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কি বলা হয়? চিফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে চিফ জুডিশিয়াল মানে মুখ্য বিচারিক, আর হলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মানে মুখ্য মহানগর বিচারিক ম্যাজিস্ট্রেট। তাহলে শব্দ একটা শব্দে যোগ করবেন কি? চিফের কোনো পরিবর্তন হবে? মুখ্য কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কি? শুধু মহানগর শব্দটা যোগ করবেন। ঠিক একইভাবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে আপনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আপনার নাম কি? বদরুল আলম। ধরেন আপনি নেত্রকোনা জেলায়
একজন প্রথম শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট, এখন আপনি পোস্টিং হয়ে আসছেন কোথায়? ঢাকায়। তাহলে আপনার নাম কি হবে? আপনার নাম হবে মেট্রোপলিটন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। অথবা প্রথম শ্রেণী না বসলেও হবে, শুধুমাত্র কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে কেউ যদি বলে আমি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কারণ মেট্রোপলিটন এলাকায় দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কার্যকারিতা বা ব্যবহার নাই। তাহলে আপনাকে যদি কেউ বলে আমি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আপনি কি ধরে নেবেন? ধরে নেবেন সে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে আপনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন আপনি এখান থেকে চলে গেলেন কোন জেলায়? ধরেন চলে গেলেন আপনি রাজশাহী জেলায়। মহানগর না, রাজশাহী তো আবার মহানগর আছে, প্যাস লাগবে। ধরেন কোথায় চলে গেলেন? ঠাকুরগাঁও চলে গেলেন। তাহলে আপনি কি বলা হবে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আবার মহানগরে চলে আসলেন, তাহলে মেট্রোপলিটন প্রথম শ্রেণীর। তাহলে শুধুমাত্র আমরা মেট্রোপলিটন আর ওইটার ভিতরে ভাগ করব কি, শুধু মহানগর শব্দটা বসাবো এই। আর দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। দ্বিতীয় শ্রেণী মানে দ্বিতীয় শ্রেণীর বিচারিক, তৃতীয় মানে তৃতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট। এখন যদি আপনাকে কেউ বলে আমি বিচারিক ম্যাজিস্ট্রেট, তাহলে আপনি বুঝবেন? না, এখনো বুঝবেন না, বুঝার সময় এখনো হয় নাই। যদি কেউ বলে আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট, বুঝবেন? না, এগুলোর ব্যাখ্যা আমরা এখনো পড়ি নাই। তাহলে আমরা আছি 6 ধারায়। 6 ধারা যদি ভালো বুঝতে পারি, তাহলে পরবর্তী একটু পরের ধারাগুলো বুঝতে পারবো। পরবর্তী নারী শিশু থেকে শুরু করে যাবতীয় যত আইন আছে, যেমন আপনি নারী শিশু নির্যাতন দমন আইনের 22-1 যদি যান, যে ঘটনা সম্পর্কে জানে এরকম ব্যক্তি বা ভিকটিম হোক সাক্ষী হোক, তাদের জবানবন্দি গ্রহণ করার জন্য পুলিশ অফিসার অনুরোধ করবেন সর্বনিম্ন একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বরাবর অনুরোধ করবেন, প্রথম শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট। তাহলে আপনার নারী শিশু কিন্তু গিয়ে পাচ্ছেন এই কথাটা। তাহলে ওইখানে গিয়ে বলবেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এটা আবার কি? এটা কি নির্বাহী নাকি বিচারিক? তা আপনি অন্তত এটা বুঝে গেছেন। কেউ এসে বলতেছে আমি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তাহলে আপনি কি বলবেন? সে নির্বাহী না বিচারিক? কি বুঝলেন আপনি? আপনি ধরেই নিবেন সে বিচারিক ম্যাজিস্ট্রেট। কেউ বলতেছে আমি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আমি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তাহলে আপনি কি মনে করবেন? মনে করবেন সে জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট। তাহলে প্রশ্ন, ফৌজদারিতে আদালত হবে, বলেন সবাই, 2 ধরনের। কি কি? দায়রা ম্যাজিস্ট্রেট, দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট হবে কয় শ্রেণীর? 2 শ্রেণীর, নির্বাহী বিচারিক। নির্বাহী বিচারিক। বিচারিক ম্যাজিস্ট্রেট কয় শ্রেণীর? 4 শ্রেণীর। মুখ্য মহানগর বা মুখ্য বিচারিক 1 নাম্বার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 নাম্বার, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 নাম্বার, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 4 নাম্বার। এখন আরেকটা ম্যাজিস্ট্রেট আমরা এখানে বের করব, ওনার নাম কি জানেন? আরেকটা ম্যাজিস্ট্রেট, ওনার নাম হলো অতিরিক্ত মুখ্য মহানগর বা অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, এই ম্যাজিস্ট্রেটটা কয় নাম্বার অবস্থান আপনারা নেবেন? মুখ্য মহানগর, উম, এই ম্যাজিস্ট্রেটের অবস্থানটা অতিরিক্ত মুখ্য মহানগর বা অতিরিক্ত মুখ্য বিচারিক। তাহলে এই 4টা ম্যাজিস্ট্রেট আমরা আগে পড়লাম। এখন আমরা এখানে আরেকটা ম্যাজিস্ট্রেট পাইলাম, ওনার স্থানটা আপনি কোথায় নিয়ে দিবেন? 1 নাম্বারের আগে, নাকি 1 নাম্বারের পরে, নাকি 2 নাম্বারের পরে, নাকি সবার লাস্টে? এর ব্যাখ্যাটা ওরা, এটা আর একটা ম্যাজিস্ট্রেট আমরা পাইলাম এখানে। তাহলে বোঝা যাচ্ছে যে অতিরিক্ত মুখ্য মহানগর বা অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট যারা, তারাও কি হবে? ওই যে 1 নাম্বারের সমান মুখ্য মহানগর বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের সমান অধিকারী, বা তাদের নাম হিসেবে কি হবেন? অভিহিত হবেন। যেমন আপনি আরিফুল ইসলাম আরিফ, আপনি একজন এএসআই, তাহলে আপনাকে আমি কি হিসেবে অভিহিত করতে পারবো? কনস্টেবলের দায়িত্ব দিতে পারবো, নাকি সাব ইন্সপেক্টরের? সাব ইন্সপেক্টরের দায়িত্ব দেওয়া যেতে পারে। তাহলে আপনাকে নিচের দিকে আনা যাবে না। আপনার নাম হচ্ছে কি, ধরেন হেলাল উদ্দিন, আপনি একজন কি এডিশনাল এসপি, তাহলে আপনি কি এসপি হিসেবে গণ্য করব, নাকি এসপি হিসেবে এসপির দায়িত্ব আপনাকে দেওয়া যেতে পারে? নিচের দিকে না। ঠিক একইভাবে অতিরিক্ত মুখ্য মহানগর বা অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট যারা, তারা কি হিসেবে গণ্য হবেন? প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, নাকি মুখ্য মহানগর বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট? তারাও মুখ্য মহানগর বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে কি হবেন? গণ্য হবেন। এখন আপনারা প্রশ্ন করবেন এগুলো আমার জানার দরকার কি? কারণ আপনি সারা বছরই শুধু ম্যাজিস্ট্রেট আর ম্যাজিস্ট্রেটই শুনতে থাকবেন। কথা বুঝছেন? অতএব যদি এইখানে আপনি এটা ক্লিয়ার করেন, তাহলে আপনি সারা বছর যত ম্যাজিস্ট্রেটের নাম শুনবেন, এইগুলার বাহিরে আর কোনো ম্যাজিস্ট্রেট শব্দ আপনি শুনতে পারবেন না। এবং এটা বলতেছি যে পুলিশের পুলিশ সুপার শব্দ যদি আপনি 10 বার শুনেন, তাহলে ম্যাজিস্ট্রেটের শব্দ আপনাকে 30 বার শুনবেন। আইনগুলা এইভাবেই সাজানো আছে। আইনগুলা কি আছে? এইভাবেই সাজানো আছে। ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, কার্যকারিতা, প্রয়োগ আইনে অনেক বেশি। এবং পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটের কাজগুলা কি? একদম রিলেটেড, যৌথ কাজ।
এই জন্য আমাদের পদোন্নতির ক্ষেত্রে, পুলিশিং এর ক্ষেত্রে, সব ক্ষেত্রে এগুলো আমাদের জানতে হবে। তাহলে আবার রিপিট, ফৌজদারি কার্যবিধি আইনের আলোচ্য বিষয় 6 ধারা। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ এগুলো আমরা পড়বো না। এর বাইরে কয় ধরনের আদালত থাকবে? 2 ধরনের, দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট হবে 2 শ্রেণীর, বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচ্ছা, নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো প্রকারভেদ আমরা এখানে পড়ি নাই, পড়ছি কি বিচারিক ম্যাজিস্ট্রেটের প্রকারভেদ। তাহলে বিচারিক ম্যাজিস্ট্রেট আমরা কয় প্রকার পড়তেছি, কয় শ্রেণীর? প্রকার বলবো না, যেহেতু এটা ব্যক্তি, শ্রেণী 4 শ্রেণী। বলেন সবাই, মুখ্য, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, বাস হয়ে গেল। আরেকজন আছে অতিরিক্ত মুখ্য মহানগর মুখ্য বিচারিক, যারা মূলত মুখ্য মহানগর মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে কি হবেন, অভিহিত হবেন। ধারাগত 6 ধারা, বুঝছেন? তাহলে আবার প্রশ্ন, একটু এগুলো ফাউন্ডেশন তৈরি করতেছি আমরা, যখন পড়া দৌড় দেওয়া শুরু হবে দৌড়তে থাকবো ইনশাল্লাহ, অসুবিধা নাই। ফাউন্ডেশন গুলো মজবুত করেন। আচ্ছা, এখানে আপনার হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টে পদোন্নতি নেওয়ার মতো সহজ অপশন আর একটাও নাই। আপনাকে ট্রেনিং করা কষ্ট, সবকিছুই কষ্টের কাজ, কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে সবচেয়ে যে সহজ কাজটা হলো পদোন্নতি নেওয়া। বলেন এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, শুধু আপনার চিন্তাতে যদি আসামি পদোন্নতি নিব, তাহলে আল্লাহ ছাড়া আর কেউ আপনাকে টাকা রাখতে পারবে না, বুঝছেন? এটা একটা পার্টি আছে যারা পদোন্নতি চায়, আর একটা পার্টি আছে এরকম সিজনাল পদোন্নতি চায়, ভাবে মনে কয়েকদিন পড়লেই পদোন্নতি হয়ে যাবে। প্রচুর পদোন্নতি দেখতেছে, ও পড়তে হবে, এই আগ্রহটা সর্বোচ্চ 10 দিন, 15 দিন, 20 দিন থাকে, এর বেশি থাকে না। এটা আমরা 7-8 বছর ধরে অভ্যস্ত এই জায়গাগুলো দেখতেছি আমরা, বুঝছেন? অর্থাৎ অনেক ক্যাটাগরি আছে, কিছু ক্যাটাগরি আছে এরা পড়াশোনা শুরু করবে, এরা পদোন্নতি নিয়ে দ্রুত সময় বের হয়ে যাবে। আর কিছু লোক আছে প্রত্যেক বছরই, আমার ক্লাসে এমনও স্টুডেন্ট আছে, এখানে আমি 2020 সাল থেকে, মেবি কত সালে, 21 সাল থেকে অনলাইন শুরু করছি, ওনারা 21 সালেও জয়েন করছে, 22 সালেও জয়েন করছে, 23 সালেও জয়েন করছে, 24-এও করছে, 25-এও করছে, এমনকি 26 সালেও এসে জয়েন করছে। আবার আগামী আল্লাহ যদি বাঁচা রাখে 27 সালেও এসে জয়েন করবে তারা ক্লাসে। কতদিন? 1 মাস ক্লাস করে, কোনো সময় 2 মাস, এর বেশি তাদের আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু ওই লোকগুলোর সাথে যারা ওই যে 20-21 সালে জয়েন করছিল, তারা আমার ক্লাসে পড়ে এএসআই হয়েছে, এবং আমার ক্লাসে পড়ে সাব ইন্সপেক্টর হয়েছে আল্লাহর রহমতে, মানে আমাদের ক্লাসে এসেই। তাহলে আরেকবার হয়তো ইন্সপেক্টরশিপের জন্য আসতে পারে ক্লাস করার জন্য। তাহলে কোথায়? ওনারা তো চলে গেল। আপনিও তো ক্লাসে জয়েন করছিলেন, হলো না কেন? ক্লাস করেন না এই জন্য না, বিষয়টা না। উনার র্যাঙ্কের আগ্রহটা আর আপনার র্যাঙ্কের আগ্রহটা কি ছিল না? সমান ছিল না। অর্থাৎ যার আগ্রহ যত বেশি, সে এই জায়গা থেকে তত বেশি সফলতা অর্জন করতে পারবে, এই জায়গাটা তার কাছে তত বেশি সহজ মনে হবে, এবং কোনো কষ্টই তার কাছে কষ্ট মনে হবে না। আর এখানে এমন কোনো বোঝা চাপায় দেওয়া হবে না যে এটা একদম এমন কোনো কিছু যে আপনার দুনিয়ার সবকিছু ছেড়ে দিতে হবে। সবকিছু স্বাভাবিক চলবে, কিন্তু আপনার মাথার ভিতরে একটা জায়গায় সেট করবেন যে আমার পদোন্নতি নিতে হবে ইনশাল্লাহ। তাহলে আপনার জন্য সবকিছু সহজ থাকবে ইনশাল্লাহ। এখন আপনি বুঝেন আপনার এই পদোন্নতি কতটুকু প্রয়োজন। যার যতটুকু প্রয়োজন সে ততটুকু পরিশ্রম করবে, আর যে যতটুকু পরিশ্রম করবে সে ততটুকুই সফল হবে। এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়ে দিছে, যে আমি কি এটা 1 বছরে নিবেন আপনি, নাকি কয়েক বছরের ভিতরে নিবেন। এই যে দেখেন, কয়েক বছরের চেষ্টা, এই বছর 398 জন লোক পাশ করছে, সবাই কিন্তু পদোন্নতি পেয়ে যাবে। আশা করতেছি, আশা করতেছি বলতে এটা স্বাভাবিকভাবে হচ্ছে, আপনারা বুঝে গেছেন অলরেডি। তাহলে আপনার নামটা 398 এর ভিতরে নাই, হয়তো পরীক্ষার্থী ছিলেন, কেন এরকমটা হলো? হয়তো কিছু লোক পড়াশোনা করছেন, রেজাল্ট আসে নাই, সেটা ভিন্ন কথা, আল্লাহর পরীক্ষা হইতে পারে। কিন্তু যাদের অবহেলা গাফিলতির জন্য হয়েছে, তারা কি কষ্ট পাচ্ছেন এখন? হ্যাঁ, এরকম সুযোগ আরো আসতে থাকবে, কিন্তু আপনার জন্য এই সুযোগটা হয়তো নাও থাকতে পারে। কেন? কারণ আপনি যে অবহেলা করছেন। অতএব অবহেলার মাধ্যমে কখনোই সফলতা আসে না। ফৌজদারি কার্যবিধি আইনের 6 ধারা, আমি আবার বলতেছি, এটা গুরুত্বপূর্ণ। এটা আমি আবার রিপিট করতেছি, ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ 2 ধরনের আদালত থাকবে, দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। 2 শ্রেণীর বিচারিক, 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবে, নির্বাহী বিচারিক। 4 শ্রেণীর বিচারিক, মুখ্য বিচারিক, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। মানুষ ফৌজদারি কার্যবিধির 7 ধারা, এটা আমাদের কাজে লাগবে না। ফৌজদারি কার্যবিধি 8 ধারা, জেলাকে উপজেলায় বিভক্ত করার ক্ষমতা। আমি হ্যান্ড নোটে দিয়ে দিছি, আপনার লাগবে না, এটা পড়তে হবে না। ফৌজদারি কার্যবিধি 9 ধারা, প্রত্যেকটা দায়রা সরকার কি করবেন, কতিপয় দায়রা আদালত স্থাপন করবেন, দায়রা জজ নিযুক্ত করবেন। মেট্রোপলিটন এলাকায় অবস্থিত আদালতকে বলা হবে মহানগর দায়রা আদালত। এটাও আপনার পড়ার প্রয়োজন নাই। আপনি পড়বেন ফৌজদারি কার্যবিধির 10 ধারা, 11 ধারা, 12 ধারা।
এই 3টা দ্বারা পড়তে হবে। একটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট 10-এ, 11তে হলো জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট, 12তে হলো স্পেশাল ম্যাজিস্ট্রেট, স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এই 3টা দ্বারা গুরুত্বপূর্ণ এই অধ্যায়। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 10 ধারা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে এই ফৌজদারি কার্যবিধি আইনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শব্দটা আমরা প্রথম কত দ্বারাই পাইছি? বলেন সবাই। ফৌজদারি কার্যবিধি আইনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শব্দটা প্রথম কত দ্বারাই পাইছি? উত্তর দেওয়ার চেষ্টা করবেন প্লিজ। 6 দ্বারাই। যারা উত্তর দিচ্ছেন তারা ভালো করছেন, ঠিক আছে। যারা দেন নাই তারা ঠিক করেন নাই। মনে মনে বলবেন, আপনার যেহেতু লেখার অপশন বন্ধ। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শব্দটা আমরা সর্বপ্রথম পাই 6 দ্বারাই। নির্বাহী ম্যাজিস্ট্রেটটা আসলে কি? ফৌজদারি কার্যবিধি আইনের 10-এর 1 থেকে 7 পর্যন্ত আলোচনা করা আছে। 10-এর 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা উপধারা আছে। আমাদের এই 7টা উপধারা পড়ার কোনো প্রয়োজন সাধারণত থাকে না। যদি নর্মালি মূল বইয়ের কথা আমরা বলি, 10-এর 1 সরকার প্রত্যেক জেলায় মহানগর এলাকায় এক বা একাধিক ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত করবেন, যাদের মধ্য থেকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবেন। সরকার 10-এর 2 এদের ভিতর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। 10-এর 3 কোনো এলাকায় যদি সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত না করেন তাহলে কি ব্যবস্থা অবলম্বন করবেন? 10-এর 4 জেলা ম্যাজিস্ট্রেট তার অধস্তন যে ম্যাজিস্ট্রেট আছেন তাদেরকে দায়িত্ব বন্টন করে দিবেন। 10-এর 5 সরকার সমীচীন মনে করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা বিসিএস এর এডমিন বা প্রশাসন ক্যাডার থেকে এই ধরনের ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করতে পারবেন। 10-এর 6 10-এর 4 দ্বারাই যাদেরকে জেলা ম্যাজিস্ট্রেট দায়িত্ব বুঝাইয়া দিবেন তারা তাদের দায়িত্ব পালন করবেন। 10-এর 7 মহানগর এলাকায় এই জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা এই কমিশনার মহানগর কমিশনারগণের সাথে এখানে একটা সাংঘর্ষিক বিষয় দিয়েছে। দুইভাবে নিতে পারেন যে মহানগর এলাকার ভিতরে এই যে যারা জেলা ম্যাজিস্ট্রেট বলেন বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন তারা এইখানে পুলিশ কমিশনার এই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবে না। তিনি মহানগর এলাকায় মহানগর কমিশনার ক্ষমতা প্রয়োগ করবেন। যাই হোক, আপনার এই 7টা কথা নেওয়ার দরকার নাই। আপনি শুধু 10 দ্বারাই পড়বেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলে কি, এটা কোথায় থেকে আসে, এর কাজ কি? নির্বাহী ম্যাজিস্ট্রেটের যদি বলেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ কি, বলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ হলো নির্বাহী ক্ষমতা প্রয়োগ করা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ হলো ভ্রাম্যমাণ আদালত বসানো। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ হচ্ছে 144 দ্বারা আদেশ জারি করা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ হলো বেআইনি সমাবেশ দাঙ্গা দমনে গুলি করার নির্দেশ দেয়া। বুঝছেন? এগুলো হলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ। খারা এই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কি আইনের উপর পড়াশোনা করতে হয়, এলএলবি করতে হয়? হ্যাঁ, না। তারা স্বাভাবিক পড়াশোনাই করছে, একাডেমিক পড়াশোনা করছে। যারা সরকারের বিসিএস এর এডমিন বা প্রশাসন ক্যাডারের মনোনীত ব্যক্তি, যেমন জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ইউনো উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড যারা আছে, সহকারী পুলিশ কমিশনার ভূমি, এরাও নির্বাহী ম্যাজিস্ট্রেট। যারা সচিবালয়ে যারা কাজ করে, উপসচিব, অতিরিক্ত সচিব, অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যক্রমের স্থান হলো কি আপনার জেলা প্রশাসনের অধীনে এবং বাংলাদেশ সচিবালয়ে। বাংলাদেশ সচিবালয়ে যত ম্যাজিস্ট্রেট আছে এরা সবাই নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং জেলা প্রশাসনের অধীনে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক যারা আছে সবাই নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের র্যাবের অধীনে যারা কাজ করে ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের খাদ্য মন্ত্রণালয়ের অধীনে যারা কাজ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের কি বলে মোবাইল কোর্ট যারা রাস্তাঘাটে বসায় এরা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরে একটা কি বলে বিএসটি যে সমস্ত ম্যাজিস্ট্রেট আছে এরা কি ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর এটা কি আছে না, খাবার টাবার নিয়ে কাজ করে, কি জানি এটা বলে, ফুড ফুড খাদ্য দপ্তর। না ফুড না, ওই যে আপনার আরেকটা আইনি তো আছে এই সম্পর্কে। ওই যে এয়ার ম্যাজিস্ট্রেট বিভিন্ন জায়গায় খাবার টাবার কি যে পরীক্ষা করে, কি নাম এদের? খাদ্য অধিদপ্তর। আরে খাদ্য অধিদপ্তর তো বুঝছি না এটা যাই হোক, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলে কি? বাংলাদেশ সরকার এই ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করেন কোথায় থেকে? বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস থেকে। তারপরে বলতে পারেন আপনার কোনো ধরনের পুলিশ ক্যাডার থেকে, কোনো শিক্ষা ক্যাডার থেকে, নাকি এডমিন বা প্রশাসন ক্যাডার থেকে। এডমিন বা অর্থাৎ বিসিএস এর অনেকগুলো স্তর আছে না, যারা এডমিন বা প্রশাসন ক্যাডারের ব্যক্তি এদেরকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়। কে নিযুক্ত করেন? সরকার। যদি বলেন কয়েকটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম বলেন, বলবেন জেলা প্রশাসক বা জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসি যিনি জেলার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, তারপরে হলো উপজেলা নির্বাহী অফিসার,
উপসচিব, ওনারা সবাই হলো কি ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওনাদের ক্ষমতা কি? ভোক্তা অধিকার, ভেরি গুড। হ্যাঁ, মিরাল ভাই লিখছে ভোক্তা অধিকারের যে ম্যাজিস্ট্রেট দেখতেছেন না, এটা কি ম্যাজিস্ট্রেট? নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওরা কিন্তু কোনো জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট না। এরা কিন্তু কোনো এরা কিন্তু কোনো জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট না। কি ম্যাজিস্ট্রেট? নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে প্রশ্ন, নির্বাহী ম্যাজিস্ট্রেট কে নিযুক্ত করেন? উত্তর দেন, বলেন। সরকার। কোথায় থেকে নিযুক্ত করেন? বলেন বিসিএস এর এডমিন বা প্রশাসন ক্যাডার থেকে। বলেন কয়েকটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদাহরণ দেন। বলেন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার। নির্বাহী ম্যাজিস্ট্রেট কোথায় কাজ করেন? সচিবালয়ে অথবা জেলা প্রশাসনে। আচ্ছা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কি কি কাজ? বলেন আইন শৃঙ্খলা রক্ষা করা। কোন ধরেন তো, আইন শৃঙ্খলা রক্ষা করা, ভ্রাম্যমাণ আদালত আদালত বসানো, 144 দ্বারা জরুরি আদেশ জারি করা, বেআইনি সমাবেশ দাঙ্গা হাঙ্গামায় গুলি করা নির্দেশ দেয়া। বুঝছেন? এগুলা কার ক্ষমতা? নির্বাহী ম্যাজিস্ট্রেটের। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কি ক্ষমতা? বলেন নির্বাহী ক্ষমতা। কি ক্ষমতা? নির্বাহী ক্ষমতা। এটা হলো ফৌজদারি কার্যবিধানের 10 ধারা। এখন 10-এর 1 থেকে 7 পরে আপনার কোনো কাজে লাগবে না। এখন 11 ধারা আসেন, জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট। কি? জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট। তাহলে বিচারিক ম্যাজিস্ট্রেট কে? কারা? এদের কাজ কি? কে নিযুক্ত করেন? তাদের দায়িত্ব কর্তব্য কি? প্রশ্ন হয়েছে না গত বছর যারা পরীক্ষা দিয়েছেন এএসআই থেকে এসআই, প্রশ্ন হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেটের পার্থক্য লিখুন। এবং এই ম্যাজিস্ট্রেট গুলো আপনাকে জানতে হবে। আপনি পুলিশিং করেন, একজন ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখছেন, উনি আপনাকে আপনি সেলুট দিলেন, বলেন আপনি কি ম্যাজিস্ট্রেট স্যার? উনি বলতেছে আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে আপনি একভাবে মূল্যায়ন করবেন। উনি বলতেছে আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাহলে আপনি একভাবে মূল্যায়ন করবেন। এখন আপনি যদি বলেন কি নির্বাহী কি বিচারিক কি, তো বুঝতেছি না কোনো কিছুই, তাই না? তাহলে জানতে হবে আপনাকে এই কথাগুলা। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের 11 দ্বারা জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশ সংবিধানের 113 অনুচ্ছেদ অনুসারে জুডিশিয়াল সার্ভিসের মনোনীত ব্যক্তিকে বিজেএস। কি? বিজেএস। তাহলে বিচারিক নির্বাহী ম্যাজিস্ট্রেট কোথা থেকে হয়েছে? বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস। বিসিএস, বাংলাদেশ কি সিভিল সার্ভিস। বয়সসীমা কত সিভিল সার্ভিসের? কত? 30 বছর। কত বছর? 30 বছর। আর এরা কি? এরা হলো বিজেএস, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, অর্থাৎ বাংলাদেশ বিচারিক কমিশন, যেটা এখান থেকে মনোনীত হবে। কে নিযুক্ত করবে? রাষ্ট্রপতি। কিভাবে? সাংবিধানিক বিধান অনুসারে। এরপরে আপনার এই যে তাদেরকে নিযুক্ত করবে, তাহলে তাদের যে প্রথম যে কার্যক্রমটা, অর্থাৎ ওই যে একজন, তাদেরকে কি সহকারী দায়রা জজ। কি জজ? সহকারী দায়রা জজ, অর্থাৎ একজন তৃতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট। পরবর্তীতে আস্তে আস্তে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী যাবে, প্রথম শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট যাবে, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট হবে। অর্থাৎ বিচারিক ম্যাজিস্ট্রেট কারা? সরকার যারাদেরকে সরাসরি বিভিন্নভাবে রাষ্ট্রপতির আদেশে সরাসরি কি হিসেবে বিচারক হিসেবে নিযুক্ত করেন। বোঝার চেষ্টা করেন, যাদেরকে বিচারক হিসেবে নিযুক্ত করেন এবং জুডিশিয়াল সার্ভিসের মনোনীত ব্যক্তিকে যে ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত করেন, তাদেরকে বলা হয় জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট। ফৌজদারি কার্যবিধি আইনের 11 ধারা। কত ধারা? 11 ধারা। তাহলে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেট, 10 ধারায় হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, 11 হলো বিচারিক ম্যাজিস্ট্রেট। পার্থক্য নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করেন সরকার, বিচারিক ম্যাজিস্ট্রেট রাষ্ট্রপতি। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিসিএস, এডমিন ক্যাডার। বিচারিক ম্যাজিস্ট্রেট বিজেএস, অর্থাৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস। নির্বাহী ম্যাজিস্ট্রেটের জন্য নিযুক্ত হওয়ার জন্য বয়স সীমা 30 বছর হইতে হবে। বিচারিক ম্যাজিস্ট্রেটের জন্য 32 বছর। কত বছর? 32 বছর পর্যন্ত এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাহলে আরেকটু বলি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের জন্য আপনি অনার্স মাস্টার্স বা অনার্স কমপ্লিট করে বিসিএস পরীক্ষা দিয়ে এডমিন হইলে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হইতে পারবেন। আর বিচারিক ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য কি করতে হবে? বাংলাদেশে আমাদের এরকম বহুত অফিসার আছে, পুলিশে আছে, দেখবেন আমি অনেক স্যারদের সাথে চাকরি করছি এরকম। আগে ছিল কি বিচারিক ম্যাজিস্ট্রেট, অর্থাৎ জুডিশিয়ালিতে ছিল, জুডিশিয়ারি ছিল, আদালতে জজ হিসেবে কাজ করতো। ঠিক আছে, বিজিএস দিয়া। পরবর্তীতে আবার আমাদের বিসিএস আসছে। কি দিয়ে আসছে? বিসিএস এ পুলিশ ক্যাডার আসছে। আবার এরকম অনেকে আছে, প্রথমে বিচারিক ম্যাজিস্ট্রেট ছিল, পরবর্তীতে এডমিন ক্যাডারে গিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিছে, দেখছেন না? যে আমার ইচ্ছা ছিল ম্যাজিস্ট্রেট হওয়া, আমি বিচারিক ম্যাজিস্ট্রেট হয়েছি, নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়েছি, আল্লাহর কাছে আর কোনো কিছু চাওয়া নাই।
মানে দুই দিকে এসে গেছে, এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, তাহলে এই জুডিশিয়াল বিচারিক ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য আপনাকে শর্ত আছে, আইনের উপর পড়াশোনা করতে হবে, কি আপনাকে এলএলবি বা এলএলএম বা বিদেশি কোনো আইনি ডিগ্রি আপনাকে অর্জন করতে হবে। তাহলে আপনাকে সর্বনিম্ন এলএলবি ডিগ্রি অর্জন করতে হবে। তারপরে বিজিএস বা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের একটা 800 নম্বরের পরীক্ষা হবে। প্রথমে প্রিলিমিনারি হবে, পরে লিখিত পরীক্ষা হবে। পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আপনাকে বয়স সীমা হইতে হবে কত বছর? 32 বছর। আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে। এবং আপনি যদি বিদেশি রাষ্ট্রের কোনো মেয়েকে বিয়ে করেন, বিদেশি নাগরিক, তাহলে আপনি এই পদে অংশগ্রহণ করতে পারবেন না। আচ্ছা, এটা হলো। এখন এদের কাজ কি? ফৌজদারি কাজ, এদের কাজ কি? এদের কাজ হলো রায় প্রদান করা। এত এত এই আদেশ মুদ্রিকে বিলাস দত্তকে 1 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হইলো। কে দিছে এটা? বিচারিক ম্যাজিস্ট্রেট। অর্থাৎ মামলার বিচার কার্যক্রম পরিচালনা করা, আদালতে অর্ডার বলা, মামলার রায় প্রদান করা, জামিন দেয়া, এই যে কার্যক্রমগুলো করতেছে, এদের আদালত কেন্দ্রিক কাজ। এরা হলো জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট। বুঝছেন? তাহলে এখন আমরা পার্থক্য করি। নির্বাহী ম্যাজিস্ট্রেট 10 ধারা, বিচারিক ম্যাজিস্ট্রেট 11 ধারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করে কে? সরকার। বিচারিক ম্যাজিস্ট্রেট রাষ্ট্রপতি। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিসিএস অফিসার, এডমিন ক্যাডার। বিচারিক ম্যাজিস্ট্রেট বিজেএস, বলেন বি মানে বাংলাদেশ, জে মানে জুডিশিয়াল, আরেকটা কি এস সার্ভিস, অর্থাৎ বিজেএস বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস থেকে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিযুক্তির বয়সসীমা 30 বছর। বিচারিক ম্যাজিস্ট্রেটের বয়সসীমা 32 বছর। নির্বাহী ম্যাজিস্ট্রেট হলে আইনের উপর পড়াশোনা করার প্রয়োজন হয় না। বিচারিক ম্যাজিস্ট্রেট হলে আইনের ডিগ্রি থাকতে হয়। আচ্ছা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে, বিচারিক ম্যাজিস্ট্রেট বিচারিক ক্ষমতা প্রয়োগ করে। যেমন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, থানা নির্বাহী অফিসার তারা। বিচারিক ম্যাজিস্ট্রেট কি লিখবেন? উদাহরণ: প্রথম শ্রেণীর বিচারিক, সহকারী দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ। হ্যাঁ, এই 2-4টা নাম দিয়ে দিবেন। তারপরে কি লিখবেন? সবচেয়ে মূল পার্থক্য হলো এখানেরটা, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে, আর বিচারিক ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে না। ফৌজদারি কার্যবিধির 11(4) ধারায় বলা আছে স্পষ্ট যে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সরকার কি করতে পারে? বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করতে পারে, তখন তিনি তার নির্বাহী ক্ষমতা হারাবে। অর্থাৎ আপনার জেলার যে জেলা প্রশাসক, আল মামুন ভাই, আপনি কোন জেলায় আছেন? ধরেন ময়মনসিংহ জেলায় আছেন। আপনার জেলার যিনি জেলা প্রশাসক, তিনি ইচ্ছা করলে বিচারকের আসনে বসে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তখন তিনি তার প্রশাসনিক জেলার যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। তার মানে কি বোঝায়? নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ক্ষমতা এবং বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে, কিন্তু বিচারিক ম্যাজিস্ট্রেট কি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে না। তাহলে আপনি কোনটা হবেন? আপনি যদি নির্বাহী হন, তাহলে নির্বাহী ক্ষমতাও কাটাইতে পারবেন, প্রয়োজনে সরকার হাইকোর্ট বিভাগ চাইলে আপনাকে বিচারিক ক্ষমতাও দিতে পারবে। বুঝছেন? দুইটা দুই রকমের ক্ষমতা, দুইটা কি দুই ধরনের ক্ষমতা। এখন আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার সর্বোচ্চ পদের নাম কি বলেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার সর্বোচ্চ পদের নাম জেলা প্রশাসক, ডিসি। রিট করছে কারা? আবার বিচারিক ম্যাজিস্ট্রেট। বিচারিকদের ভিতরে জেলা সর্বোচ্চ কে? জেলা দায়রা জজ। জেলা দায়রা জজ তারা কিন্তু রিট করে রায় কিন্তু তাদের পক্ষে নিছে। জেলা সর্বোচ্চ সিনিয়র কে? জেলা দায়রা জজ। এটা যাই, অন্যদিকে যাব না। কিন্তু এখন জেলা দায়রা জজের কাছে কয়জন যাবে? তার কাছে কয়টা বাজেট আছে? তার কাছে অনেক লোকের যাওয়ার দরকার না। কিন্তু জেলা প্রশাসক যিনি, তার কাছে এমপি সাহেবও যাবে, উপজেলা চেয়ারম্যানও যাবে, জেলার স্কুলের মাস্টাররাও যাবে, সবাই যাবে। কারণ তার কাছে কি আছে? বাজেট আছে। তার কাছে প্রশাসনিক নির্বাহী ক্ষমতা দেয়া আছে। বুঝছেন? এখন কেউ নামে বড়, কেউ পদে বড়, এটা আমাদের দেখার বিষয় না। এটা বলার উদ্দেশ্য হলো কি, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেটের পার্থক্য বোঝার জন্য বলছি। এরপর আরেক ধরনের ম্যাজিস্ট্রেট আছে, এটা হলো স্পেশাল ম্যাজিস্ট্রেট। কি ম্যাজিস্ট্রেট? স্পেশাল বা বিশেষ ম্যাজিস্ট্রেট। আগামী ক্লাস থেকে আপনাদের পড়া ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। এই কথাগুলো অনেকের জন্য একটু কষ্ট হবে, এই জন্য আমি খুব সময় নিয়ে আলোচনা করতেছি। আগামী ক্লাস থেকে ফৌজদারির যে ধারাবাহিক রানিং আলোচনা, এগুলোতে আপনারা চলে যাবেন ইনশাল্লাহ। অর্থাৎ আগামী ক্লাস থেকে আমরা চতুর্থ অধ্যায় আলোচনা করব। ফৌজদারি কার্যবিধির সবচেয়ে মেরুদণ্ড অংশ হলো 42 থেকে 176। তাহলে ধারা হলো 565। আপনি যদি ফৌজদারি কার্যবিধির 42 ধারা থেকে 176-এর ভিতরে দখলে নিতে পারেন, ফৌজদারি কার্যবিধি আইনের 85% আপনার দখলে চলে আসবে। একদম সহজ সমীকরণ এটা।
বুঝছেন? তাহলে গুরুত্বর জায়গা আছে। দণ্ডবিধি আইনের 25টা অধ্যায়, দণ্ডবিধি আইনের যদি চতুর্থ অধ্যায়, দণ্ডবিধি আইনের পঞ্চম অধ্যায়, 16 নম্বর 17 নম্বর অধ্যায়, এই 4টা অধ্যায় যদি ভালো নিতে পারেন, দণ্ডবিধি 75% আপনার দখলে। সাক্ষ্য আইনের 11টা অধ্যায়, সাক্ষ্য আইনের দ্বিতীয় অধ্যায়, সাক্ষ্য আইনের পঞ্চম অধ্যায়, 9 নম্বর 10 নম্বর অধ্যায়, যদি 11টা অধ্যায়ের 4টা অধ্যায় পড়তে পারেন, সাক্ষ্য আইনের 95% আপনার দখলে। তাহলে গুরুত্বের জায়গাগুলো আমরা গুরুত্ব দিয়ে পড়বো, কম গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা একটু কম গুরুত্ব কম সময় দিয়ে পড়বো। এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে। এবং আমরা এটা কিভাবে বুঝলাম? আমরা গত 10 বছরের প্রশ্ন পর্যালোচনা করে দেখছি যে দণ্ডবিধি আইনের এই জায়গাগুলো প্রশ্নমুখী না। তাহলে আমরা কি পড়ানো বাদ দেই? না। আমি দণ্ডবিধির 511টা দ্বারাই আলোচনা করি, সাক্ষ্য আইনের 167 এবং 2022 সালের 20 নম্বর আইন আদেশ দ্বারা সংশোধিত যে আদেশ, এখানে কোনো একটা দ্বারাও আমরা বাদ দিই না, সবগুলাই কিন্তু আলোচনা করি। তাহলে গুরুত্বর জায়গাটা আমরা অবশ্যই গুরুত্ব সহকারে, বাকি জায়গাগুলোর থেকে যদি প্রশ্ন হয় যেন আমাদের কোনো মিস না হয়, আমরা সেইভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি। আমি আগেই বলি যে আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে আমাদের ক্লাসের রেজাল্ট ভালো। আপনারা ক্লাসের অন্য স্টুডেন্টের মাধ্যমে ক্লাসে জয়েন করছেন, যদি এটা মনে করেন যে এইখানে জয়েন করলেই কোনো রেজাল্ট ভালো হবে, এটা আপনার ভুল ধারণা। আপনাকে পড়াশোনা করে, পরীক্ষায় অংশগ্রহণ করে আপনাকে রেজাল্ট নিতে হবে। এবং এটা মনে রাখবেন, অন্য যে কোনো জায়গার চাইতে আমাদের এখানে আপনার বেশি চাপ হবে, আপনার বেশি কথা শুনতে হবে, আপনাকে বেশি পড়তে হবে। তবে সার্থকতাটা কি? আপনি একটা একবারেই সফল হতে পারবেন সেটা আমার বিশ্বাস, যদি আপনি লেগে থাকেন। কিন্তু এই আমি আপনাকে যত কথাই বলি, আমি যত বেশি কনভিন্স করি, যদি আপনার নিজের ভিতরে কোনো আগ্রহ না থাকে, তাহলে আমার এই বলাটার জন্য আপনি বসে থাকবেন না। আর যার আগ্রহ আছে তাকে আমি সারা বছর যদি কিছু না বলি, তারপরেও সে কি করতে থাকবে? সে তার নিজের জায়গা থেকে সে স্ট্রং থাকবে যে আমার যেটা লাগবে এটা ছাড়া যে আমার হবে না। এই জন্য বলছি, সিজনাল কোনো ছাত্র হইয়েন না যে পদোন্নতি দিতেছে, সামনে ফাইল হইতেছে, এই সমস্ত পড়াশোনাত কখনো বরকত হয় না। আমার টার্গেট হচ্ছে 10 জন 20 জন হোক, তার ভিতরে আমি একজন হোক। কে কে চিন্তা করতেছে এটা আমার দেখার বিষয় না, আমি 20 জনে একজন, ব্যাস আপনি সফল হবেন ইনশাল্লাহ। তো সবাই প্রস্তুত না? হ্যাঁ, পরিশ্রম করার জন্য শর্টকাট কোনো রাস্তা নাই, আপনাকে পরিশ্রম করেই সফল হইতে হবে, এটা মনে রাখবেন। ফৌজদারি কার্যবিধির 12 ধারা। তাহলে আমরা কয় ধরনের ম্যাজিস্ট্রেট পড়লাম? 2 ধরনের, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট। এমসিকিউ প্রশ্ন, তাহলে স্পেশাল ম্যাজিস্ট্রেট কোন ম্যাজিস্ট্রেট থেকে হবে বলেন? আপনাদের কাছে প্রশ্ন, 12 ধারা যে পড়বো আমরা স্পেশাল ম্যাজিস্ট্রেট, এই ম্যাজিস্ট্রেট কোন ম্যাজিস্ট্রেট থেকে হবে? তাই আমার কথা বুঝেন তো নাকি? কথা বোঝা যায় না আমার? কথা বুঝতে পারেন তো? আমরা বুঝলাম যে নির্বাহী ম্যাজিস্ট্রেটও আছে, বিচারিক ম্যাজিস্ট্রেটও আছে। তাহলে এই স্পেশাল ম্যাজিস্ট্রেট পড়বো আমরা 12 ধারায়, এই স্পেশাল ম্যাজিস্ট্রেটটা কোথায় থেকে আসবে? এই স্পেশাল ম্যাজিস্ট্রেটটা হবে, এমসিকিউ প্রশ্ন, এমসিকিউ বলে উত্তর দেন। যে ফৌজদারি কার্যবিধি আইনের 12 ধারায় স্পেশাল ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা আছে, এই ম্যাজিস্ট্রেট কোথা থেকে আসবে? ক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, খ, বিচারিক ম্যাজিস্ট্রেট, গ, পুলিশ অফিসার। তাহলে উত্তর কি হবে? উত্তর কি হবে দেখা যায় আমাকে? তাহলে আমার প্রশ্ন কি ছিল? যে নির্বাহী স্পেশাল ম্যাজিস্ট্রেট কি নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে হবে, বিচারিক ম্যাজিস্ট্রেট থেকে হবে, নাকি আপনার পুলিশ অফিসার থেকে হবে? সঠিক উত্তর কি হবে? উত্তর হলো সব কয়টাই সঠিক। সব কয়টাই সঠিক। যদি আপনার পরীক্ষার প্রশ্ন চলে আসে স্পেশাল ম্যাজিস্ট্রেট কাকে বলে, আপনি লিখবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট এবং এএসপি থেকে ঊর্ধ্বতন পদের পুলিশ অফিসার যারা আছেন তাদেরকে নির্দিষ্ট ক্ষমতার চাইতে স্পেশাল বা বিশেষ যদি কোনো ক্ষমতা দেয় সরকার, তখন তাদেরকেই বলা হয় কি ম্যাজিস্ট্রেট, স্পেশাল বা বিশেষ ম্যাজিস্ট্রেট। আরেকটা এমসিকিউ প্রশ্ন, ফৌজদারি কার্যবিধি আইনের 12 ধারায় নিম্নের কোন ধরনের ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা আছে? ক, স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খ, স্পেশাল ম্যাজিস্ট্রেট, গ, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে সঠিক উত্তর কি দিবেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সব কয়টাই সঠিক। ফৌজদারি কার্যবিধি আইনের 12-1 ধারায় বলতেছে সরকার এক বিশেষ বা এক বা একাধিক বিশেষ শ্রেণীর মামলা পরিচালনা করার জন্য কোনো ম্যাজিস্ট্রেটকে কি করতে পারেন? বিশেষ বা এক বা একাধিক বিশেষ শ্রেণীর মামলা পরিচালনা করার জন্য ম্যাজিস্ট্রেটকে নির্দিষ্ট ক্ষমতার চাইতে অতিরিক্ত ক্ষমতা বা এএসপি থেকে ঊর্ধ্বতন পদের পুলিশ অফিসারকে অপরাধ দমন আইন শৃঙ্খলা রক্ষার জন্য কি করতে পারেন?
ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করতে পারেন। আর 12(2) দ্বারা তার নাম কি হবে জানেন? স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আচ্ছা, 12(3) বলতেছে, এটা আপনার এইভাবে 1-2 ব্যাংকে পড়ার দরকার নাই, আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি। 12(3) বলতেছে সরকার ইচ্ছা করলে কোনো কোন ক্ষমতা, কোনো মামলা পরিচালনা করার যে প্রথম, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী বিচারিক ম্যাজিস্ট্রেটের যে মামলা পরিচালনার ক্ষমতা, এগুলো অন্য যে কোনো ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রদান করতে পারেন। তখন 12(4) দ্বারাই নাম হবে তার স্পেশাল ম্যাজিস্ট্রেট। 12(5) বলতেছে সরকার কোনো মহানগর এলাকার কোনো বিচারিক ম্যাজিস্ট্রেটকে মামলা পরিচালনা করার জন্য মহানগর এলাকার বাহিরে প্রেরণ করতে পারেন। ফৌজদারি কার্যবিধানের 12(6) দ্বারাই গিয়ে তার নাম হবে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কি ম্যাজিস্ট্রেট? স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তো এটা আপনার এইভাবে না নিলেও চলবে। আপনি পড়বেন ফৌজদারি কার্যবিধির 12 দ্বারাই কি বলেন? সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে, বিচারিক ম্যাজিস্ট্রেটকে, এএসপি থেকে ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে নির্দিষ্ট ক্ষমতার বাহিরে গিয়েও যদি কোনো বিশেষ ক্ষমতা প্রদান করেন, তখন তাদের নাম হয়ে যাবে কি ম্যাজিস্ট্রেট? স্পেশাল ম্যাজিস্ট্রেট। এটাই হলো মূল কথা। তাহলে স্পেশাল ম্যাজিস্ট্রেট যদি পুলিশ অফিসার হয়, তাহলে কোন পদের হইতে পারে? এএসপি থেকে ঊর্ধ্বতন পদের। তাহলে পুলিশ অফিসারকে কি স্পেশাল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া যায়? হ্যাঁ, পুলিশ অফিসারকে সরকার প্রয়োজন মনে করলে অপরাধীকে গ্রেপ্তার, খুঁজে বের করা বা অপরাধী অন্বেষণের জন্য কি করা যায়? এই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা যায়। আর ফৌজদারি কার্যবিধানের 12 ধারার সাথে আমরা ব্যবহার করি কত ধারা? পুলিশ আইনের 5 ধারা। কেন? পুলিশের 5-এ বলতেছে আইজিপি মহোদয় বাংলাদেশের সকল জেলায় শর্ত সাপেক্ষে একজন ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতার অধিকারী হবে। এই কথা বলা আছে পুলিশ আইনের কত ধারা? 5 ধারা। শর্তটা কি? শর্তটা হলো পুলিশ প্রবিধানের 35-এর খ-তে বলা আছে কি? অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা করা বা অপরাধীকে খুঁজে বের করা ইত্যাদি ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে কি করা যায়? এই ইত্যাদি ক্ষেত্রে পুলিশ অফিসারকে এই ক্ষমতাগুলো দেওয়া যায়। অর্থাৎ পুলিশ আইনের 5 ধারা থেকে পুলিশ প্রবিধানের 35-এর আবিষ্কার। তাহলে পুলিশ আইনের 5-এ বলছে আইজিপি মহোদয় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন। বোঝার চেষ্টা করেন। তাহলে 12 ধারায় কে বলছে? আইজিপি মহোদয় নাকি এএসপি থেকে উপরে সবাই? এএসপি থেকে উপরে সবাই। তাহলে এএসপি থেকে উপরে সবাই হলে আইজিপি স্যারের নাম এখানে আসবে কি না? অবশ্যই আসবে। এই জন্য আমরা 12 ধারার সাথে কি করি? পুলিশ আইনের 5 ধারা, পুলিশ প্রবিধানের 35 বিধি কি করি? ব্যবহার করি। তাহলে আপনাদের এটা ব্যাখ্যামূলক যদি নাও নেন, যদি বলে স্পেশাল ম্যাজিস্ট্রেট কাকে বলে, লিখবেন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট, এএসপি থেকে ঊর্ধ্বতনের পুলিশ অফিসারকে মামলা পরিচালনা বা অন্যান্য ক্ষেত্রে পুলিশ যে সরকার নির্দিষ্ট ক্ষমতার চাইতে অধিক ক্ষমতা যে প্রয়োগ করেন, প্রদান করেন, সেটাকেই বলা হয় স্পেশাল ম্যাজিস্ট্রেট। ঠিক আছে? ফৌজদারি কার্যবিধির 12 দিবেন, যেহেতু আমাদের পুলিশের পরীক্ষার প্রশ্ন। পুলিশ আইনের 5 পিআরবি বা পুলিশ প্রবিধানের কত বিধি লিখবেন? 35-এর খ। খ লেখার দরকার নাই, 35 বিধি। কত বিধি? 35 বিধি। তাহলে আমরা আদালতের শ্রেণী বিভাগ পড়লাম। কিসের? আদালতের শ্রেণী বিভাগ। ফৌজদারি কার্যবিধি আইনের কোন অধ্যায় চলমান? দ্বিতীয় অধ্যায় চলমান। কি পড়তেছি? ফৌজদারি আদালতের, এখানে আবার একটা 18 ধারা আছে। এটা হলো আপনার মেট্রোপলিটন এলাকার ভিতরে বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ। এখানে অনেক ধারা আছে, এগুলো আমাদের লাগে না। 22-25 জাস্টিস অফ দ্য পিস। একটা হলো মফস্বল এলাকার জন্য, আর একটা হলো সমগ্র বাংলাদেশের জন্য। এটা এমসিকিউ প্রশ্ন হয়। তাহলে মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিস, এলাকার সংশ্লিষ্ট যারা বিচারকগণ যারা আছেন তারা। আর 25 দ্বারা হলো সমগ্র বাংলাদেশে জাস্টিস অব দ্য পিস কে হিসেবে সুপ্রিম কোর্টের বিচারকগণ। সুপ্রিম কোর্টের কি বিচারকগণ। কিছু আছে এমসিকিউ এর জন্য প্রশ্ন করবে, কিছু জিনিস আছে লিখিত পরীক্ষার জন্য। তাহলে আমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের যে আলোচনার বিষয়গুলো, এগুলো আগে নেন, আমি দেখি পরে সামনে যাওয়া যায় কিনা। ফৌজদারি কার্যবিধি আইনের আলোচনা বিষয় ছিল কত? 6 ধারা। কয় ধরনের আদালত? 5 ধারা থেকে আলোচনা শুরু হয়েছে। দণ্ডবিধি এবং অন্যান্য আইনের যে অপরাধ, 5-এর 1-2 আপনার আলাদা পড়ার দরকার নেই। দণ্ডবিধি সহ অন্যান্য যে আইন আছে, এগুলার অপরাধের অনুসন্ধান, তদন্ত এবং বিচার কোন আইনের অধীনে হবে? ফৌজদারি কার্যবিধি আইনের অধীনে পরিচালিত হবে। তাহলে এটা যে আইনই বলেন না কেন, সকল আইনের অপরাধের অনুসন্ধান, তদন্ত, বিচার ফৌজদারি কার্যবিধি আইনের অধীনে হবে। তাহলে তদন্ত মানে কিভাবে হবে? তাহলে তদন্তের অংশ কি? তল্লাশি করা তদন্তের অংশ, গ্রেপ্তার করা তদন্তের অংশ, কোন স্থান তল্লাশি করা তদন্তের অংশ, কেস ডায়েরি লিপিবদ্ধ করা তদন্তের অংশ, সুরতাল করা তদন্তের অংশ। তাহলে যে ঘটনার প্রেক্ষিতে হোক, নারী শিশুর ঘটনায় দর্শন করে মেরে ফেলছে,
তদন্তের কার্যক্রম কোন আইনে হবে, গ্রেপ্তারের নিয়ম কোন আইন থেকে নিতে হবে, ফৌজদারি কার্যবিধি আইন থেকে নিতে হবে। ফৌজদারি কার্যবিধি আইন যে একটা পদ্ধতিগত আইন, এর উদাহরণ হলো 5 ধারা। বোঝার চেষ্টা করেন, ফৌজদারি কার্যবিধি আইন যে একটা পদ্ধতিগত আইন, এর স্পষ্ট উদাহরণ হলো ফৌজদারি কার্যবিধির 5 ধারা। যেমন বাংলাদেশে যত আইন আছে, দণ্ডবিধি সহ অন্যান্য আইন, যদি নির্দিষ্ট কোনো আইনে অনুসন্ধান, তদন্ত, বিচারের বিধান দেয়া না থাকে, তাহলে সকল অনুসন্ধান, তদন্ত, বিচার এবং অন্যান্য কার্যক্রম কোন আইনের অধীনে পরিচালিত হবে? ফৌজদারি কার্যবিধি আইনের অধীনেই পরিচালিত হবে। ধারা হলো কত? 5। 6 নাম্বার, 6 ধারা, ফৌজদারিতে দুই ধরনের আদালত থাকবে, দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। দুই ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে, বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট 4 শ্রেণীর হবে, বলেন মুখ্য, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের জায়গায় যদি আমরা একটা শব্দ ব্যবহার করি মহানগর এলাকায়, তাহলে কি বসাবেন? বলেন মেট্রোপলিটন এলাকায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তাই না? মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটকে মহানগর এলাকায় নিয়ে আসেন, কি নাম বসাবেন? হ্যাঁ, মুখ্য মহানগর বিচারিক ম্যাজিস্ট্রেট, মানে মহানগর শব্দটার সাথে কি করে দিবেন? যুক্ত করে দিবেন। আর বিচারিক ম্যাজিস্ট্রেটের পরবর্তী হলো প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। আর এটা হলো অতিরিক্ত মুখ্য মহানগর, অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, যারা কি হবেন? মুখ্য মহানগর বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবেই অভিহিত হবেন। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা 6, 7, 8 এগুলা দরকার নেই আপনাদের, এখন আপাতত লাগবেই না। 9, প্রত্যেক দায়রার জন্য প্রত্যেক সরকার কি করবেন? দায়রা আদালত স্থাপন করবেন, এগুলোর ভিতরে দায়রা জজ নিযুক্ত করবেন। মহানগর এলাকায় অবস্থিত আদালতকে বলা হবে মেট্রোপলিটন দায়রা আদালত, এটা আপনার না নিলে চলবে। 10-এ কি পড়বেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট, সরকার বিসিএস এর এডমিন বা প্রশাসন ক্যাডার থেকে মনোনীত ব্যক্তিকে প্রত্যেক জেলায় বা মহানগর এলাকায় যে ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত করবেন, তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট। যেমন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপসচিব ইত্যাদি। রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের 113 অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বা বিজিএস সার্ভিসের মনোনীত ব্যক্তিকে যে ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত করেন, তাকে বলা হবে জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট। ধারা কত? 11 ধারা। পার্থক্য পারবেন না? নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংজ্ঞা দিবেন, বিচারিক ম্যাজিস্ট্রেটের সংজ্ঞা দিবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদাহরণ দিবেন, কারা? জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ইত্যাদি। বিচারিক ম্যাজিস্ট্রেট কি লিখবেন? প্রথম শ্রেণীর বিচারিক, দ্বিতীয় শ্রেণীর বিচারিক, মেট্রোপলিটন বিচারিক, এরকম উদাহরণ দিবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্বাহী ক্ষমতা, বিচারিক ম্যাজিস্ট্রেটের বিচারিক ক্ষমতা। নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার, বিচারিক ম্যাজিস্ট্রেট রাষ্ট্রপতি। একটা বিসিএস আর একটা হলো বিজিএস, বুঝেন নাই? এরকম দিয়ে দিবেন। তবে লাস্টে যে পয়েন্টটা লিখবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেতে পারে, কিন্তু বিচারিক ম্যাজিস্ট্রেটরা পায় না। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেটের বাহিরে গিয়েও, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেট এবং এএসপি থেকে ঊর্ধ্বতন পদের পুলিশ অফিসার, তাদের নির্দিষ্ট ক্ষমতার বাইরে যে ক্ষমতা দেওয়া হবে, সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে স্পেশাল ম্যাজিস্ট্রেট। ফৌজদারি কার্যবিধির 12 ধারা, পুলিশ আইনের 5 ধারা, পুলিশ প্রবিধানের 35। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের আংশিক 2-4টা ধারা একটু হালকা এমসিকিউ এর জন্য আগামী ক্লাসে আলোচনা করে আমরা ফৌজদারি কার্যবিধি আইনের 4র্থ অধ্যায় ভালো করে দেখব। জনসাধারণ কর্তৃক পুলিশ অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেটকে সাহায্য এবং সংবাদ বা তথ্য প্রদান সম্পর্কিত অধ্যায়। এই অধ্যায়ের দ্বারা হলো 4টা, 42, 43, 44, 45। এটা হলো আমাদের আগামী ক্লাসের পড়া ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রশ্নমুখী এবং ভাষ্য থেকেও প্রশ্ন হয়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা একটা সুশৃঙ্খল অবস্থায় চলে আসবো মোটামুটি, যেহেতু প্রথম শুরু হয়েছে, অনেকেই একটু রং তামাশা দেখতেও আসছে, যে দেখি তো ক্লাসে কিরকম হয়। এই মোটামুটি একটু পরে আমাদের কষ্ট নিয়ে না কথাগুলা, অনেকে রং তামাশা দেখার জন্য আসে, কিন্তু আপনি এটা মনে করবেন যে এই বীরে আমি হারায় যাব না। এই বীরে এখানে আমাদের প্রায় 4,500 লোক, 4টা গ্রুপ শেষ করে আরেকটা গ্রুপ আমাদের আসছে। অনেকগুলো ডিভাইসে ক্লাস করাইতে হয়, আমারও এটা অসুবিধা, কষ্ট হচ্ছে। এখন আমাদের কথা হচ্ছে, আমাদের প্রতিভা সম্পন্ন সুন্দর হাতের লেখা মেধাবী লোক দরকার নাই, আমার এমন কিছু লোক দরকার। আমি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি গত বছর যে লোকগুলা কিনে চেষ্টা করছি, এবং আমাদের দেখবেন 100-র ভিতরে কতগুলো লোক আমাদের, ওনাদের মাধ্যমে হয়তো আপনারা জয়েন করছেন। আমি তারা কতটুকু মেধাবী, হাতের লেখা ভালো, এটা নিয়ে কখনোই চিন্তা করি নাই। আমি তাদেরকে নিয়ে চিন্তা করছি রেজাল্ট ভালো করার জন্য। আমার দরকার আগ্রহী লোকের, আমার পাগল করে ফেলাইছে এরকম স্টুডেন্ট ছিল।
কিরকম পাগল করছে, মানে পরীক্ষার আগে দিয়ে এমন একটা অবস্থা হয়েছে, যদি আমার পরীক্ষা নিতে একদিন দেরি হয়েছে স্যার প্রশ্ন দিবেন না, আপনার খাতা দেখার দরকার নাই, স্যার প্রশ্ন তৈরি করে দেন, আমরাই পরীক্ষা দিতে থাকবো। হ্যাঁ, আপনাকে এরকম পাগলা স্টুডেন্ট হইতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ সফলতা আসলে একদম দ্বারের প্রান্তে। তাহলে সবসময় ইনশাল্লাহ পজিটিভ চিন্তা করবেন, আর যেহেতু শুরু করছেন ইনশাল্লাহ, তাহলে শেষ দিকেই ছাড়বেন, পারবেন না ইনশাল্লাহ? সফলতা আপনার জন্য অপেক্ষা করতেছে। আমরা আল্লাহর কাছে জোর করে চাই সফলতা নিয়ে নিব ইনশাল্লাহ সবাই মিলে। এতগুলো লোক চাইলে যদি হবে না, আল্লাহ অবশ্যই আমাদেরকে দিবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।